দেখ আজকে যে চ্যাপ্টারটা পড়াবো, মানে যে চ্যাপ্টারটার নাম চলছিল কি, ডিমান্ড, ইলাস্টিসিটি অ্যান্ড সাপ্লাই, এই ছিল চ্যাপ্টার। ঠিক আছে, তার মানে ডিমান্ড কমপ্লিট, ইলাস্টিসিটি কমপ্লিট, ধরলাম কি সাপ্লাই। সাপ্লাই চ্যাপ্টারটা তারাই ভালো করে বুঝতে পারবে যে ডিমান্ড করেছে, কারণ ডিমান্ডের অপোজিট হচ্ছে সাপ্লাই। ডিমান্ড জানা থাকলে সে সাপ্লাই পারবে, ডিমান্ড যে জানে না সে সাপ্লাই করতে পারবে না। ডিমান্ড তো আমরা শিখেইছি ডিমান্ড জিনিসটা কি, এখন আমরা কি শিখবো, সাপ্লাই। দেখ কি লিখেছি, আর এখানে গোলও করে দিয়েছি, শুধু এইটুকু পড়লেই হবে। তোরা যদি ভালো করে ডিমান্ড পড়ে থাকিস আর ডিমান্ডের ডেফিনেশন যদি সামনে থাকে, তুই দেখবি ডিমান্ড আর সাপ্লাই ডেফিনেশন সেম আছে, সেম ডেফিনেশন লেখা যদি সামনে থাকে ডেফিনেশনটা দেখবি সেম ছিল। ডিমান্ডটা দেখতে হয় কোন দিক থেকে আর সাপ্লাই কোন দিক থেকে দেখতে, এটা খুব ভাইটাল কথা। ডিমান্ড দেখতে হয় কনজিউমারের দিক থেকে, কি বললাম, ডিমান্ড কাদের দিক থেকে দেখতে হয়, কনজিউমার, ঠিক আছে, কনজিউমার দিক থেকে। আর সাপ্লাই দেখতে হয় কাদের দিক থেকে, প্রোডিউসার, কি বললাম বুঝতে পারলি, যারা প্রোডাকশন করে, যারা ম্যানুফ্যাকচারিং করে, ঠিক আছে, তাদের দিক থেকে দেখতে হবে সাপ্লাই। আর ডিমান্ড যারা দোকানে যায় গুডস কিনতে, তাদের দিক থেকে দেখতে হয়। কি বললাম, ডিমান্ড কাদের দিক থেকে দেখতে হয়, সাপ্লাই কাদের দিক থেকে দেখতে হয়। ডিমান্ড কাদের দিক থেকে দেখবো বল, কনজিউমার। আর সাপ্লাই কাদের দিক দিয়ে দেখবো, প্রোডিউসার। বেশি কিছু করতে হবে না সাপ্লাই ডেফিনেশন। দেখ এখানে যে ডেফিনেশন লিখি, এখানে কোথাও প্রোডিউসার বলে কোনো কথা লেখা আছে? যখনই এটাই যখন ডিমান্ডের ডেফিনেশন চাইবে না, শুধু প্রোডিউসারের জায়গায় এখানে হয়ে যাবে কনজিউমার, ব্যাস শেষ, সেম ডেফিনেশন। দেখ সেম ডেফিনেশন, এবার পড়ছি বুঝতে পারবি। ডিমান্ড পড়েছিলাম তো, ডিমান্ডে জানিস একটা ওয়ার্ড লেখা ছিল, উইলিং বলে একটা কথা লেখা ছিল, যদি না থাকে খাতা খোল, এখনই দেখা যাচ্ছে উইলিং লেখা ছিল। যেমন ধর তোর ধর আজকে ধর একটা আইফোন কেনার ইচ্ছা আছে, মানে বুঝলি তোর একটা তোর দরকার, আইফোন দরকার, তাহলে কি সবার প্রথম কি লাগবে, সবার প্রথম কি লাগবে, ইচ্ছা লাগবে, হ্যাঁ কি না, ইচ্ছা লাগবে তো। আরে দেখবি অনেকের কাছে টাকা আছে কিন্তু ইচ্ছা নেই, আবার অনেকের কাছে ইচ্ছা আছে কিন্তু টাকা নেই। তাহলে ইচ্ছাটাকে কি বলে ইংরেজিতে, উইলিং। আর এবেলটাকে কি বলা জানিস তো, সামর্থ্য, কেনার সামর্থ্য, ক্রয় করার ইচ্ছা, বুঝতে পারছিস তো, ক্রয় করার ইচ্ছা। তাহলে বুঝতে পারছিস তো, দুটো জিনিস, একটা উইলিং আর একটা কি, এবেল। তাহলে তুই যখন ডিমান্ড করবি ডিমান্ডের কনসেপ্টে বুঝতে হবে, যখন সাপ্লাই করবি সাপ্লাইয়ের কনসেপ্টে বুঝতে হবে। ডিমান্ডের কনসেপ্টে কি বললাম, আমার আইফোন কেনার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই, ইচ্ছা আছে মানে উইলিং আছে, কেনার ইচ্ছা আছে কিন্তু পকেটে 10 টাকা, বুঝিস তো, আইফোন 15 কিনবো কিন্তু পকেটে 10 টাকা পড়ে আছে, কিনতে পারবো না। ইচ্ছা থাকলে হবে না, সঙ্গে কি লাগবে, মানিও লাগবে, মানে পকেটের জোরও হতে হবে। তাহলে উইলিং আর এবেল। আচ্ছা ডিমান্ডে দেখা গেল পকেটে প্রচুর টাকা আছে কিন্তু কেনার ইচ্ছাই নেই, তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ডিমান্ড হবে না, সাপ্লাইয়ের কনসেপ্ট বলি। এটা কি বললাম, কনজিউমার দিক থেকে। কিন্তু সাপ্লাই জিনিসটা কি ভাব, আমি একটা উদাহরণ বলছি, ধর আমার একটা বিজনেস, কিসের দোকান, ফোনের দোকান, ভালো করে শোন, ফোনের দোকান খুলেছি, ফোনের দোকান, কারণ আমি প্রোডিউসারের দিক থেকে দেখছি, প্রোডিউসার আমার ফোনের দোকান, ঠিক আছে। তো ফোনের দোকান মানে কি, তার ফোন তৈরি করে ফোনটা বেচি, প্রোডিউসার। আমি প্রোডিউসারের দিক থেকে বলবো, আমার ধর সাপোজ ধর আইফোন 15 বেচতে চাইছি, মানে আমার আইফোন 15 বেচার ইচ্ছা আছে, 10,000টা আইফোন 15 বেচার ইচ্ছা আছে, ভালো করে শোন, বেচার ইচ্ছা আছে, কিন্তু আমার দোকানে কটা ফোন পড়ে আছে জানিস তো, 10টা ফোন পড়ে আছে। কনসেপ্টটা বুঝতে পারলি, ওটার কনসেপ্ট এর কনসেপ্ট। এখানে কি সেল, এখানে দেখ ভালো করে দেখ, সেল বলে দেখ, এখানে সেল লেখা আছে, দেখিস কথাটা, আরেকটা ওয়ার্ড চেঞ্জ, সেল আছে, ওখানে তো সেল ছিল না, ওখানে তো কিনবো, ওখানে পারচেজ, বাই লেখা ছিল, ভালো করে দেখ, যদি ডেফিনেশন লেখা থাকে দেখ, ওখানে বাই লেখা ছিল, এখানে লেখা আছে সেল। তার মানে কি, আমি 10,000 খানা আইফোন 15 বেচতে চাইছি কিন্তু আমার কাছে 10টা আইফোন আছে, পারবো না। এটাই হচ্ছে সাপ্লাই, বোঝা গেল সাপ্লাই ডেফিনেশন জিনিসটা কি, ভালো করে দেখ পর। ইট ইজ ডিফাইন্ড as quantity of a commodity মানে গুডস, ঠিক আছে, তো that a producer, ওখানে কি লেখা ছিল, কনজিউমার, in willing and able, বক্স করেছি, কারণ তুই যখন সাপ্লাইতে ইংলিশে কেউ যদি লিখিস, ঠিক আছে, যখন ডেফিনেশনটা দিবি, এই লাইনটা তোকে লিখতেই হবে, নাম্বার কেটে দেবে না লিখলে নাম্বার, এইগুলোই তো বুঝতে হবে কোনগুলো কি পয়েন্ট, এইগুলোকে কি পয়েন্ট বলা হয়। তো উইলিং আর এটা কি লেখা আছে বল, এবেল, এইটা দিতে হবে। উইলিং মানে বুঝতে পারছিস তো, ইচ্ছা, আর এবেল মানে সামর্থ্য। টু সেল এট আ গিভেন প্রাইস ডিউরিং আ গিভেন পিরিয়ড অফ টাইম, এটাকে বলে সাপ্লাই। পরীক্ষায় সাপ্লাই কাকে বলে, ডিমান্ড কাকে বলে, ডেফিনেশন দেবে কি দেবে না সে তো পরের কথা। তা আমি
সাপ্লাই চ্যাপ্টার পড়ছি, সাপ্লাই সম্পর্কেই জানলাম না, আমি কি পড়বো? বাকি জিনিস পড়ে তো লাভ নেই, আগে তো জানতে হবে সাপ্লাই জিনিসটা কি। বোঝা গেল সাপ্লাই জিনিসটা কি? তো কনসেপ্ট বোঝ, ডিমান্ড জিনিসটা কি আর সাপ্লাই জিনিসটা কি, ডিফারেন্সটা বোঝার চেষ্টা কর। সাপ্লাই মানে আমার তুই যে কোনো বিজনেস দিয়ে বুঝতে পারিস যে আমি এই দোকান খুলেছি, আমার ধর শাড়ির দোকান খুলেছি, দেখেন অনেকে শাড়ির দোকান, গার্মেন্টস এর দোকান খুলেছে, শাড়ির দোকান খুলেছে, আমি এই শাড়ি কত 10,000 খানা বেচতে চাই, কিন্তু আমার দোকানে ওই শাড়ি 10টা আছে। তো বুঝতে পারছিস তো? এটা মাথায় রাখতে হবে, উইলিং আর এবেল। নেক্সট টপিকে চলে আসি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা ডিমান্ডও পড়েছিলাম, ডিটারমিনেন্টস অফ ডিমান্ড। ডিমান্ড কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, মনে পড়ে? ডিমান্ড কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে, মনে আছে? বলতে কি একটা পয়েন্ট কি ছিল? প্রাইস অফ দা গুডস ছিল তো, প্রাইস অফ দা গুডস, পিএক্স ছিল, আর কি ছিল? প্রাইস অফ রিলেটেড গুডস। বল রিলেটেড গুডস কয়রকম ছিল? দু রকম, একটা সাবস্টিটিউট, একটা কি ছিল বল? একটা সাবস্টিটিউট আর কমপ্লিমেন্ট। সাবস্টিটিউটটা কি ছিল? টি কপি, আর কমপ্লিমেন্টে কি ছিল? পেন রিফিল আর পেট্রোল কার। ঠিক আছে, আর কি ছিল বল? আরো তো অনেক ছিল, দুটো পয়েন্ট ছিল। তারপর টেস্ট ছিল, টাইম ছিল, টেস্ট এন্ড প্রেফারেন্স ছিল, টাইম ছিল, মানি ইনকাম ছিল, কত পয়েন্ট ছিল? ওটা কি ছিল? ডিমান্ড কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। এখন কি ডিমান্ড পড়ছি না, সাপ্লাই কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। ভালো করে শোন, সাপ্লাই কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। প্রথম পয়েন্ট কি লেখা আছে ভালো করে বুঝবি তুই, প্রাইস অফ দা কমোডিটি। কমোডিটি মানে নিশ্চয়ই বোঝাতে হবে না, কমোডিটি মানে কি? গুডস। গুডস এর প্রাইসের উপর ডিপেন্ড করে। তো ওখানেও ছিল প্রাইস অফ দা কমোডিটি, এখানেও আছে প্রাইস অফ দা কমোডিটি, সেম পয়েন্ট। পিএক্স কি লেখা আছে স্যার? পড়ুন না, পড়বো না, বাদ দেব, পড়বো না, এইটার দিকে তাকা। তোকে একটা জিনিস মাথায় রাখ, তুই উদাহরণটা বোঝ, লিখে দিবি কি লেখা আছে। যে কোনো একটা বিজনেস তোকে এক্সাম্পল মাথার মধ্যে রাখতে হবে, একটা এক্সাম্পল মাথায় রাখতে হবে, তুই কিসের বিজনেস করছিস, ঠিক আছে? কিসের বিজনেস? সাপোজ ধর স্যার মোবাইল ফোনের দোকান, মনে কর মোবাইল ফোনের দোকান। তো ধর আগে একটা মোবাইল ফোন, যে মোবাইল ফোন আমি 10,000 টাকায় বেচতাম, যে কোনো মোবাইল ফোন, ওই মোবাইল ফোন আমি কোনো একটা পার্টিকুলার রিয়েলমি হোক বা রেডমি হোক, বুঝতে পারছিস তো, বা ভিভো হোক, যে কোনো একটা ফোন, ওই কোনো একটা ব্র্যান্ডের ফোন আমি 10,000 টাকায় বেচতাম। এখন অজানা ওই ফোনের দাম কি হয়েছে জানিস? বল কি হয়েছে? কি হয়েছে? ফোনের দামটা, দাম বলছি খুব বেড়ে গেছে। ওই ফোনটাই 10,000 টাকার ফোন এখন কি হয়ে গেছে? এখন 15,000 টাকা হয়ে গেছে। বুঝতে পারছিস তো? তার মানে কি, যেই ফোনটা 10,000 টাকা ছিল, ওই ফোনটার দাম এখন 15,000 টাকা হয়ে গেছে। তাহলে তুই সাপ্লাই কি ইম্প্যাক্ট পড়বে বল? সাপ্লাই, তুই অ্যাজ আ প্রডিউসার, তুই দোকানদার হিসেবে তুই কি করতে চাইবি? বাদ দে বইতে কি নোটে কি লিখেছে, বাদ দে, ভুলে যা, কমন সেন্স খাটা। আগে একটা ফোনের দাম 10,000 টাকা ছিল, ওই ফোনগুলো 10,000 টাকায় দিয়ে বেচতি, ওই ফোনের দামগুলো এখন 15,000 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি তুই ফোন বেশি প্রডিউস করবি নাকি কম প্রডিউস করবি? এটা কম। কম কেন প্রডিউস করবে? বেশি প্রডিউস করবে। এই অ্যান্সার ভুল দেওয়া উচিত নয় কখনো কারোর, এটা কমন সেন্স, একটা কমন জিনিস বললাম। আমি আগে যে সমস্ত ফোনগুলো বেচতাম, সেই ফোনগুলো 10,000 টাকা করে বেচতাম, ওই ব্র্যান্ডের ফোনগুলো, ঠিক আছে? ফোনের দামগুলো আমার বেড়ে গেছে, 10,000 টাকার ফোন, ওই ফোনগুলো 15,000 টাকা হয়ে গেছে। আমি কি চাইবো? আমি প্রচুর প্রফিট করতে চাইছি, আমি ফোন, ওই টাইপের ফোন আরো বেশি তৈরি করব। আরে খরচা বাড়েনি আমার, খরচা তো আমার বাড়েনি, আমি তো ফোনের দাম 10,000 টাকা ফোনগুলো এখন মার্কেটে 15,000 টাকা বিক্রি হচ্ছে, তাহলে আমি তো বেশি বেশি করে ফোনটা তৈরি করার চেষ্টা করব। কি বললাম বুঝতে পারলি? তাহলে সেক্ষেত্রে কি হলো, প্রাইস যদি বেড়ে গেল, তাহলে আমার সাপ্লাই কি ইম্প্যাক্ট করলো? সাপ্লাই বেড়ে গেল। উল্টো হতে পারে, প্রাইস যদি কমে যায়, তাহলে প্রাইস 10,000 টাকা, ফোনের দামগুলো মার্কেটে 10,000 টাকার জায়গায় ওরা বলছে 8,000 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু ফোন তো আমি অত কমে তৈরি করতে পারছি না, তাহলে আমি কি করবো? সাপ্লাই বাড়াবো না কমাবো? এটাই লেখা আছে, এটা আর কিচ্ছু লেখেন, এটাই লেখা আছে। তাহলে তোকে কি বোঝাতে চাইলাম? প্রাইস বাড়লে কি হয় বল? ভুলে যাস না কিন্তু, স্যার প্রাইস বাড়লে তো ডিমান্ড কমে ছিল না, দাম বাড়লে চাহিদা কমে, এটা উল্টো যোগান। এটা কার দিক দিয়ে দেখছি, এটা মাথায় রাখবি, কার দিক থেকে? প্রডিউসারের দিক থেকে। কি লেখা আছে? দেয়ার ইজ আ ডাইরেক্ট, পরীক্ষায় যখন লিখবি না আন্ডারলাইন করে, ডাইরেক্ট রিলেশন মানে বুঝতে পারলি? ডাইরেক্ট রিলেশন মানে কি স্যার? একটা বাড়লে যখন আরেকটা বাড়ছে, তাহলে ডাইরেক্ট রিলেশন বলে। একটা বাড়লে আরেকটা কমলে তাকে কি বলে? ইনভার্স। এটা কি? ডাইরেক্ট। ঠিক আছে, ডাইরেক্ট রিলেশন। তো দেয়ার ইজ আ ডাইরেক্ট রিলেশনশিপ বিটুইন প্রাইস অফ দা কমোডিটি, প্রাইস অফ দা নেক্সট পয়েন্ট বলেছে প্রাইস অফ আদার রিলেটেড গুডস। কি লেখা আছে বল? প্রাইস অফ আদার রিলেটেড গুডস
অর দিয়ে লেখা আছে কম্পিটিটিভ গুডস। ডিমান্ড পড়েছিলাম না, ডিমান্ডে পড়েছিলাম। রিলেটেড গুডস বলতে কি বুঝিয়েছিলাম? একটা সাবস্টিটিউট গুডস আর কমপ্লিমেন্টারি গুডস। ওই কনসেপ্ট ভুলে যা। সাপ্লাই যখন করবি, সাপ্লাই যখন প্রাইস অফ রিলেটেড গুডস বলবে, ওই কনসেপ্ট এখানে আনা যাবে না, পুরো মাথা থেকে বের করে দিতে হবে। তাহলে এখানে প্রাইস কি লেখা আছে? প্রাইস অফ আদার রিলেটেড গুডস। তুই যদি বলিস এখানে যে না স্যার একটা সাবস্টিটিউট গুডস কমপ্লিমেন্টস কেটে দেবে, ওই কনসেপ্ট আনা যাবে না। কি বললাম? এখানে ওই কনসেপ্ট আসবে না। রিলেটেড গুডস মানে ডিমান্ড পড়ার সময় কি জেনেছিলাম? সাবস্টিটিউট গুডস আর কমপ্লিমেন্টারি গুডস। কিন্তু সাপ্লাই কিন্তু সেম কনসেপ্ট নয়, কনসেপ্ট আলাদা, কনসেপ্ট টোটালি আলাদা। কি লেখা আছে পরে পড়বো। এটা কি করেছি? আচ্ছা, এটা কার আগেরটা কার দিক দিয়ে বলছিলাম মনে পড়ছে তো? যে না ডিমান্ড না, আগেটা আমার একটা ফোনের দোকান বা ধর গার্মেন্টস এর দোকান, ওই দিক দিয়ে বোঝাচ্ছিলাম। আমি একটু উদাহরণটাকে এক্সাম্পল একটু চেঞ্জ করলাম, মানে এটা বোঝানো যায় একটু এক্সাম্পলটা চেঞ্জ করতে হবে। ওই এক্সাম্পলে এটা আসছে। কি লেখা আছে দেখ এখানে, এটা একটা কি, একটা ধর ল্যান্ড, একটা জমি, ঠিক আছে? ফার্মার মানে বুঝলি কৃষক, ঠিক আছে? জমি, ও একটা জমিতে কি চাষ করে? হাফ হাফ করে চাষ করছে, ঠিক আছে? হুইট আর রাইস দুটো চাষ করছে, বুঝতে পারলি তো? দুটো জিনিস চাষ করছে। তো দেখ, একটাকে 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 যদি বলি গুড কনসার্ন, তো আরেকটাকে বলবো রিলেটেড গুডস। রাইসটাকে যদি বলি গুড কনসার্ন, তাহলে হুইটটাকে বলবো রিলেটেড গুডস। উল্টোও হতে পারে। হুইটটাকে যদি বলি আমরা গুড কনসার্ন, তাহলে রাইসটাকে বলবো রিলেটেড, তাহলে বলবো তাকে রিলেটেড গুডস। বুঝতে পারলি? এই জিনিসটা মাথায় রাখতে হবে, তারপর আমি তোকে বোঝাতে পারবো এই জিনিসটা। তাহলে কি বললাম? একটা কৃষক আছে, কৃষকের কাছে একটা বেশ বড় জমি আছে। একটা জমিতে দুটো দুটো জিনিস চাষ করছে। কি চাষ করছে? হুইট আর রাইস। তো হুইট যদি রিলেটেড গুডস হয়, তাহলে রাইসটা কি? গুড কনসার্ন, ঠিক আছে? এখানে মানে নেই, সাপোজ ধর দুজন ধর আমার কাছে, দুটো স্টুডেন্ট ধর আমার কাছে বসে পড়ছে, দুটো স্টুডেন্ট। একটা স্টুডেন্টকে বেশ ফোকাস করছি, ওটা গুড কনসার্ন। তাহলে পাশে আরেকজন যে বসে আছে, সে হচ্ছে রিলেটেড, মানে কম্পিটিটিভ, ঠিক আছে? তো এটার মানে এই মানে নেই, আমি যেটা বললাম সেটাই বুঝে নে। তাহলে এইটুক বোঝা গেল, তাহলে আমি এটাই যেতে পারবো। কি লেখা আছে একটু মুছে গেছে, প্রাইস অফ হুইট। হুইটের দাম যদি বেড়ে যায়, হুইটের দাম বেড়ে গেছে মানে বুঝলি গমের দাম বেড়ে যাচ্ছে। তাহলে ভাব, গমের দাম বেড়ে যাচ্ছে মানে কি? তো মার্কেটে গমের দাম বেশি হয়ে গেছে, মার্কেটে গমের দাম প্রচুর হচ্ছে, গমের দাম প্রচুর কম্পারেটিভলি রাইস। তার মার্কেটে গমের দাম প্রচুর, তাহলে তুই কি করবি? তুই অ্যাজ আ প্রডিউসার তুই কি করবি? গমের দাম যদি বেড়ে যায় তুই কি করবি বল না? গম বেশি তৈরি করবি না কম তৈরি করবি বল না? গম বেশি তৈরি করবি। গমের দাম যদি বেড়ে যায় তাহলে তুই গম বেশি তৈরি করবি, ঠিক আছে? গম বেশি তৈরি করবি মানে গমের সাপ্লাই বেশি দিবি। হুইটের সাপ্লাইটা কি হবে? বাড়বে। তাহলে হুইটের সাপ্লাই যদি বেশি করতে যাস, আরে হুইটটাকে এইটুকু জমিতে তো হুইট সাপ্লাই করতে, এখন যদি হুইটের প্রোডাকশন আরো বেশি বাড়াতে চাস, জমি আরো বেশি দিতে হবে না কম দিতে হবে? বেশি দিতে হবে। আরো একটু বেশি, দেখ একটু হাফ হাফ ছিল, এখন একটু বাড়িয়ে দিলাম, জমিটা বাড়িয়ে দিলাম। তাহলে রাইসের প্রোডাকশন নিশ্চয়ই কম করতে হবে। কনসেপ্ট বুঝেছিস নাকি বুঝিসনি বল? এই কনসেপ্টটা নিশ্চয়ই, এখানে অন্য কোনো কনসেপ্ট আসতো না, এটাই বুঝতে হবে। হুইট রাইস আর হুইট, বুঝেছিস? মাথায় ঢুকে তো? দেখ এখানে লেখা আছে, হ্যাঁ বলেছি তো, উল্টো হতে পারে তো, উল্টো হতেই পারে। তো দেখ কি বলেছে, অ্যান ইনক্রিজ ইন প্রাইস। দেখ আচ্ছা বাদ দে, এটা পরে পড়বো। আবার বলছি দেখ এখানে দেখ, এইটা আর এই দিকে থাক, এইটা আর এই দিকে থাক। বলছে প্রাইস অফ হুইট, হুইটের প্রাইস যদি কি হচ্ছে, যদি বেড়ে যায়, তাহলে হুইটের প্রাইস যদি বেড়ে যায়, তাহলে রাইসের সাপ্লাই কি ইম্প্যাক্ট পড়বে? কমবে। মানে এটাকে যদি তুই কি বলিস? গুড কনসার্ন বলিস। গুড কনসার্নের প্রাইস যদি বেড়ে যায়, তাহলে রিলেটেড গুডস এর সাপ্লাই কি হবে? এইগুলোই লেখা আছে। দেখ কি লেখা আছে। আচ্ছা সম্পর্কটা কেমন? একটা বাড়ছে তো আর একটা কি হচ্ছে? আচ্ছা দেখ কি বলেছে এখানে, অ্যান ইনক্রিজ, বুঝতে পারছিস? শুনে নে, অ্যান ইনক্রিজ ইন প্রাইস অফ রিলেটেড গুডস। রিলেটেড গুডস এর প্রাইস যদি বেড়ে যায়, উল্টোটাও হতে পারে, কিন্তু বারবার বলছি উল্টোটাও হতে পারে। রিলেটেড গুডস এর প্রাইস যদি বেড়ে যায়, ঠিক আছে? বলছে অ্যান ইনক্রিজ ইন প্রাইস অফ রিলেটেড গুডস। তো ধর হুইটটাকে কি ধর? রিলেটেড গুডস এর প্রাইস যদি বেড়ে যায়, লিড টু ডিক্রিজ ইন সাপ্লাই, সাপ্লাই কমবে। কার সাপ্লাই কমবে? গুড কনসার্ন। রাইসটাকে গুড কনসার্ন ধরেছি, তাহলে এর সাপ্লাই কি হবে? কমবে। তাহলে এটা বাড়লে এটা কমছে। দেয়ারফর এদের মধ্যে কি সম্পর্ক? একটা বাড়ছে তো আরেকটা কমছে, ইনভার্স রিলেশন। দেয়ারফর দেয়ার ইজ অ্যান ইনভার্স রিলেশন বিটুইন প্রাইস অফ রিলেটেড গুডস এন্ড সাপ্লাই অফ গুড কনসার্ন। বুঝতে পারলি না কি বললাম? সুন্দর করে লেখা আছে। দেখ 3 নম্বর পয়েন্টটা কি বলছে, কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন। কি বললাম? 3 নম্বর পয়েন্টটা বলছে কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন। খাতার দিকে তাকালেও হবে, কোনো সমস্যা নেই।
3 নম্বর পয়েন্টটা বলেছে কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন। ইকোনমিক্স এর ভাষায় ফ্যাক্টর অফ প্রোডাকশন মানে প্রোডাকশন করার জন্য কটা ফ্যাক্টর লাগে জানিস? 4টে। কি কি? লেবার, লেবার ক্যাপিটাল, অর্গানাইজেশন, ঠিক আছে তো? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন বা এন্টারপ্রেনিয়র। কি বললাম? প্রোডাকশন করতে গেলে 4টে ফ্যাক্টর লাগে, ফ্যাক্টর অফ প্রোডাকশন 4টে হয়। কি কি বললাম? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিয়র। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়র। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়র, ঠিক আছে তো? তো প্রোডাকশনে 4টে ফ্যাক্টর হয়। কি কি বললাম? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়র। আমি ধর আমি কি এক্সাম্পল দিচ্ছি, বারবার বলছি মোবাইল ফোন। তার মোবাইল ফোন কি করি? ম্যানুফ্যাকচারিং করি। ম্যানুফ্যাকচারিং করে তারপর মোবাইল ফোনটা মার্কেটে বেচি। তো মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে গেলে কি লাগে? সবার প্রথম কি লাগবে? কাঁচামাল কিনতে হয়, একই না? কাঁচামাল কিনতে হয়। সাপোজ ধর আমি যে মোবাইল ফোনটা তৈরি করছি তার কাঁচামাল মানে র মেটেরিয়াল কিনতে হয় 5,000 টাকা লেগেছে, যা খুশি লাগতে পারে, আমি একটা অ্যাজাম্পশন করি 5,000 টাকা লাগছে। তাহলে নিশ্চয়ই আমি 5,000 টাকা ম্যাটেরিয়াল কিনলে তার মোবাইল ফোন তৈরি হয়ে যাবে না। তো মোবাইল ফোন তৈরি করবে কে? কোনো না কোনো লেবার আসবে তৈরি করতে। যে লেবার আসবে মোবাইল ফোনটা তৈরি করতে, সে তো ফ্রিতে আর করবে না, টাকা পয়সা তো নেবে। সাপোজ ধর মোবাইল ফোন তৈরি করার জন্য 2,000 টাকা নিয়েছে। আরো কিছু আনুষঙ্গিক খরচ হয়, তোরা যেহেতু কস্টিং করে এসেছিস, কস্টশিট করেছিস, তোরা সবাই জানি ওভারহেডের নাম শুনেছিস, সবাই প্রত্যেকে শুনেছিস। তো ওভারহেড লাগলো ধর আরো 1,000 টাকা লাগলো। তো টোটাল কত খরচা হলো? 5, 2, 7 আর 1, 8, 8,000 টাকা টোটাল খরচা হলো। তাহলে ফোন তৈরি করতে কত খরচা হলো আমার? টোটাল কস্ট 8,000 টাকা। প্রাইস দিয়েছি মানে মার্কেটে ফোনটা বেচবো কত টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে। তাহলে লাভ কত হচ্ছে আমার? 2,000 টাকা লাভ হয়ে গেল। এবার বোঝ, সাপোজ ধর লেবার বলছে না 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 আমি 2,000 টাকায় কাজ করব না, আমি 2,000 টাকায় কাজ করব না। কত নেবে? ও বলছে যে আমি 2,000 টাকা যায় কত নেবো? 3,000 টাকা নেবো। তাহলে আমার তৈরি করতে খরচা কত হচ্ছে? তাহলে প্রফিট কত হচ্ছে? তুই চিন্তা ভাবনা করে অ্যান্সার দিবি, চিন্তা ভাবনা করে অ্যান্সার দিবি। আগে প্রফিট হচ্ছিল 2,000 টাকা, আগে প্রফিট হচ্ছিল 2,000 টাকা। এখন কি হচ্ছে বল? টপিকটার নাম কি? কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন। ফ্যাক্টর অফ প্রোডাকশনের মধ্যে পড়ে তো লেবার, বললাম তো, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিয়র। তো লেবার দর বেড়ে গেল, লেবার বেড়ে গেল মানে কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন যদি বেড়ে যায়, তা কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন যদি বেড়ে যায় তো সাপ্লাই কি ইম্প্যাক্ট করবে? তুই কি সাপ্লাই বাড়াবি না কমাবি? বুঝে অ্যান্সার দিবি। সাপ্লাই বাড়াবি না কমাবি? সাপ্লাই বাড়াবো। কি করে বাড়াবো? আগে আমার 2,000 টাকা প্রফিট হচ্ছিল, এখন আমার খরচা বেড়ে যাওয়ার ফলে, কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন বেড়ে যাওয়ার ফলে আমার প্রফিট তো কমে যাচ্ছে, তাই তো? যদি বলতো না প্রফিট 2,000 টাকা হয়েছিল, এখন 2 এর জায়গায় 3,000 টাকা প্রফিট হলো, তাহলে আমি সাপ্লাই বাড়াবো? তখন তো সাপ্লাই বাড়াবো। আমার তো প্রফিট কমছে, বাদ দে না। 3 এর জায়গায় যদি এখন বললো যে না, লেবার বললো, আমি বললাম না আমি 5,000 টাকা নিচে কাজ করবো না, তাহলে কত হলো? 5, 5, 10 আর 1, 11। তাহলে তৈরি করতে খরচা হচ্ছে 11,000 টাকা, তুই মার্কেট থেকে 10,000 টাকা বেশি পাবি না, তো লস হচ্ছে। তুই প্রোডাকশন কি, তুই সাপ্লাই কি বাড়াবি? না। তাহলে টপিকটা বোঝ, কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন। ফ্যাক্টর অফ প্রোডাকশনের কস্ট যদি বেড়ে যায় তাহলে সাপ্লাই বাড়বে না কমবে? সাপ্লাই কমবে। এটাই লেখা আছে এখানে। বুঝেছিস কি বুঝিসনি? কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন, এটা হচ্ছে কস্ট অফ ফ্যাক্টর। শুধু কি এটাই বাড়তে পারে? লেবার কেন? ম্যাটেরিয়াল বাড়তে পারে না? আমি মার্কেটে যখন কিনতে যাই ম্যাটেরিয়াল বাড়তে পারে না? তো ম্যাটেরিয়াল বাড়লেও তো সেম অ্যান্সারই আসবে, সেম অ্যান্সারই বেরোবে। তো কি লেখা আছে? এক্সাম্পল ইনপুট ফ্যাক্টর অফ প্রোডাকশনের এক্সাম্পল কি? ইনপুট, ইনপুট মানে ম্যাটেরিয়াল, বুঝেছো? ম্যাটেরিয়াল আলাদা করেও লেখা আছে র ম্যাটেরিয়াল, বাট ইনপুট মানে ম্যাটেরিয়াল থেকেই বোঝায়। লেবার বলছে অ্যান ইনক্রিজ ইন কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন। বলছে কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন যদি বেড়ে যায়, মানে এইগুলো যদি বেড়ে যায়, কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন যদি তোমার বেড়ে যায়। ফল ইন প্রফিট মার্জিন। বল ফ্যাক্টর অফ প্রোডাকশন যদি বেড়ে যায় তাহলে প্রফিট বাড়বে না কমবে? কমবে। এইমাত্র দেখালাম, প্রথমে 2,000 টাকা প্রফিট হলো, তারপর 1,000 টাকা তো লসে হয়ে গেল, প্রফিট কমছে। এন্ড অ্যাজ আ রেজাল্ট, আর যদি প্রফিট কমে তাহলে অ্যাজ আ প্রোডিউসার তুই কি করবি? সাপ্লাই বাড়াবি না কমাবি? কমাবো। দেখ তাই লেখা আছে, তাই লেখা আছে। বলছে অ্যাজ আ রেজাল্ট সাপ্লাই অলসো ডিক্রিজেস, দেয়ারফর দেয়ার ইজ অ্যান ইনভার্স রিলেশন। এটাকে তো ইনভার্স রিলেশন বলে। তাহলে যখন ফ্যাক্টর অফ প্রোডাকশন যখন বাড়ছে, ফ্যাক্টর অফ প্রোডাকশন যখন বাড়ছে তখন আমার সাপ্লাই কি হচ্ছে? তখন সাপ্লাই কমছে। তাহলে একটা বাড়লে আরেকটা কমছে, রিলেশনটা কি? কি রিলেশন? ইনভার্স রিলেশন। তাই লেখা আছে। দেখ এমন কিচ্ছু কঠিন লেখা নেই, একবার রিড করলেই হয়ে যাবে। বলছে দেয়ারফর দেয়ার ইজ অ্যান ইনভার্স রিলেশন বিটুইন কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন এন্ড সাপ্লাই অফ দ্য কমোডিটি। ঠিক আছে তো? দেখ কি বলছে নেক্সট পয়েন্ট, বলছে টেকনোলজি। নেক্সট পয়েন্ট বলেছে টেকনোলজি। একটু কমন সেন্স খাটাতে হবে। টেকনোলজি দু রকমের হয়, একটা অ্যাডভান্স টেকনোলজি হয় আর একটা অবসোলেট টেকনোলজি হয়। অ্যাডভান্স টেকনোলজি মানে বুঝিস তো, তুই যে মেশিনে কাজকর্ম করা হবে, যে মেশিনে প্রোডাকশন করা হবে, সেই উন্নত মানের মেশিন হয়, মানে যদি খুব ভালো মেশিন হয় তাহলে কি হবে? তাহলে তোর বিজনেসের জন্য কি ভালো না খারাপ?
যদি তোর বিজনেস তুই যে মোবাইল ফোন তৈরি করবি তার জন্য কি যদি টেকনোলজি খুব অ্যাডভান্স থাকে, তাহলে তোর বিজনেসের জন্য যথেষ্ট ভালো। যে ঘন ঘন মেশিন খারাপ হবে না, মেশিন খারাপ হওয়ার ফলে যে ওয়ার্কার বা লেবাররা বসে থাকবে না, কাজটা ঠিকঠাক মতন হবে। যদি অ্যাডভান্স টেকনোলজি তুমি যদি ইউজ করো তাহলে তোমার প্রোডাকশনটা বাড়বে, প্রোডাকশনটা ভালো হবে। দেখ কি বলেছে, দেখ ভালো করে পড়। অ্যাডভান্স টেকনোলজি যদি তুমি ইউজ করো তাহলে রিডিউসেস, অ্যাডভান্স টেকনোলজি রিডিউস করবে, রিডিউস মানে কমাবে, কি কমাবে? তো বলছে অ্যাডভান্স টেকনোলজি যদি তুমি ইউজ করো তোমার কোম্পানিতে, তোমার ফ্যাক্টরিতে, তুমি যখন প্রোডাকশন করবে, তুমি যদি অ্যাডভান্স টেকনোলজি ইউজ করো, অ্যাডভান্স টেকনোলজি ইউজ করলে কি হবে? রিডিউস করবে, রিডিউস মানে কমাবে, কি কমাবে? কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন, প্রোডাকশন করতে যে খরচাটা হয় সেই খরচাটা অনেক কমিয়ে দেবে যদি অ্যাডভান্স টেকনোলজি ইউজ করো, ঠিক আছে? লিডিং টু মোর প্রফিট, এক্ষেত্রে কি হবে? তোমার বিজনেসের প্রফিটটা অনেক বেশি হবে, ঠিক আছে? অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট সাপ্লাই ইনক্রিজেস, তাহলে সাপ্লাই কখন ইনক্রিজ হবে? যদি অ্যাডভান্স টেকনোলজি ইউজ করি তাহলে কি ইনক্রিজ হবে? সাপ্লাই ইনক্রিজ হবে। আর যদি অ্যাডভান্স টেকনোলজি ইউজ না করে যদি অবসোলেট টেকনোলজি ইউজ করি, অবসোলেট টেকনোলজি মানে যদি টেকনোলজি খুব খারাপ হয়, তাই যেটা বলছিলাম, যদি তুমি অবসোলেট টেকনোলজি ইউজ করো তাহলে তোমার কি হবে? সাপ্লাইটা জেনারেলি কমে যাবে। এবার আমাকে হয়তো ধরো জিজ্ঞাসা করতে পারি, স্যার আগের গুলো যে কটা বললেন 1 2 3 তিনটে পয়েন্ট বললেন, হয় ডাইরেক্ট রিলেশন নাই ইনভার্স রিলেশন, বললাম তো। এখানে এখানে দেখ আমি এখানে লিখেছি, অ্যান্সারে লিখেছি ডাইরেক্ট রিলেশন বা ইনভার্স রিলেশন। বলতো কেন লিখিনি, বলতে পারবি? বল। বললাম ধর অ্যাডভান্স টেকনোলজি ইউজ করছি, টেকনোলজি বাড়ালাম, মানে একটু শুনতে হবে কথাটা, টেকনোলজি বাড়ালাম মানে টেকনোলজি আবার কি করে বাড়াবো? অ্যাডভান্স টেকনোলজি, এই টেকনোলজি কখনো বাড়ানো যায় মানে নিউমেরিকে তুই কনভার্ট করতে পারবি না কখনো। আগের যেই টপিক গুলো ছিল তুই নিউমেরিকের টার্ন করতে পারবি, নিউমেরিক করতে পারবি যে এর প্রাইস বাড়লে কি হবে, কমলে কি হবে, এত টাকা বাড়লো এত টাকা কমলে করতে পারবি। কিন্তু অ্যাডভান্স টেকনোলজি 10 বেড়ে গেল 20 বেড়ে গেল হয় কখনো শুনেছিস? টেকনোলজি বেড়ে গেল, তুই অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতে পারিস, অ্যাডভান্স টেকনোলজি বেড়ে গেলে শুনেছিস কখনো? টেকনোলজি বাড়ালাম এরকম হয় নাকি টেকনোলজি ইউজ করলাম, দুটো আলাদা জিনিস। এক্ষেত্রে কখনোই হবে না ডাইরেক্ট রিলেশন বা ধর ইনভার্স রিলেশন, হবে না, এই জন্য আমি লিখিও নি ইচ্ছা করে। নেক্সট পয়েন্টটা কি আছে? লাস্ট পয়েন্ট আদার ফ্যাক্টর। আদার ফ্যাক্টর মানে দুটো পয়েন্ট, একটা এক্সাইজ ডিউটি আর সাবসিডি। নাম তো শুনেছিস নাকি জানি না, এক্সাইজ ডিউটি নাম তো শুনেছিস, এক্সাইজ ডিউটি নাম শুনেছিস। এক্সাইজ ডিউটি কিছুই না, এক ধরনের ট্যাক্স। কি ধরনের ট্যাক্স জানিস? আমরা ট্যাক্স যে পড়ি, ট্যাক্স দু রকমের হয়, একটা ডাইরেক্ট ট্যাক্স হয়, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। এক্সাইজ ডিউটি হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স, এক্সাইজ ডিউটি হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। স্যার ইনডাইরেক্ট ট্যাক্স জিনিসটা কি? শোন, আজ আমাদের দেশে ভারতবর্ষে যার কোনো একটা প্রোডাক্ট তৈরি হলো, ভালো করে শুনবি, এটা ট্যাক্সের কনসেপ্ট বলছি, আমাদের দেশ ভারতবর্ষে কোনো প্রোডাক্ট যদি তৈরি হয় তার উপর এক্সাইজ ডিউটি বসাবে। যে কোনো প্রোডাক্ট, ধর এই ফোন, যে ফোনে ভিডিও শুট হচ্ছে, ফোন যখন আমার দেশে তৈরি হয়েছিল গভর্নমেন্ট এসে এক্সাইজ ডিউটি নিয়েছিল। আমার দেশে ধর কোনো একটা গার্মেন্টস তৈরি হয়েছে, গার্মেন্টস ধর যে কোনো যারা শাড়ি হোক, টি শার্ট হোক, যা তৈরি হয়েছে, বা যদি আমাদের দেশে এসি তৈরি হয়, ফ্যান তৈরি, যা তৈরি হয়, ক্রিকেটের ব্যাট বল যা তৈরি হবে, কোনো প্রোডাক্ট আমাদের দেশে যদি তৈরি হয় তার উপর কিন্তু এক্সাইজ ডিউটি নেবে। তো সাপোজ ধর আমার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে মোবাইল ফোনের ফ্যাক্টরি, মোবাইল ফোন তৈরি হয়ে গেছে, চলে আসলো গভর্নমেন্টের লোক, চলে আসবে, তৈরি হলে গভর্নমেন্টের লোক চলে আসবে, বলবে দাও এর উপর ট্যাক্স দাও, ট্যাক্স। সাপোজ ধর আমি ফোনটা তৈরি করতে লেগেছে কত? 10,000 টাকা, ভালো করে শুনবি, ফোন তৈরি করতে লেগেছে 10,000 টাকা, ঠিক? ফোন তৈরি করতে লেগেছে 10,000 টাকা। গভর্নমেন্ট বললো আমি এই প্রোডাক্টের উপর, তুমি যে ফোনটা তৈরি করলে এর উপর 20% ট্যাক্সটা পাবো। তুমি এই আমার দেশে ফোন তৈরি করেছো, তোমার থেকে 20% ট্যাক্স নেবো। তো 10,000 20% কত? 2,000 টাকা। তাহলে ফোন তৈরি করতে টোটাল কত খরচা হলো? 12,000 টাকা খরচা হলো। এই ফোনটা বিক্রি করছি 15,000 টাকা, লাভ হলো 3,000 টাকা। অন্য একজন এসে বললো, মানে যারা ট্যাক্সের লোক এসে বললো, না না ও 2,000 টাকা ভুল চাপিয়ে, 2,000 টাকা না, ভুল চাপিয়ে, জানেন না, ঠিক 30% ট্যাক্স হবে। এটা কোনো এক্সাক্ট ফিগার নেই। যখন আগামী দিনে যখন তোরা গ্র্যাজুয়েশনে তো পড়ছিস, ট্যাক্সেশন পড়বি, তখন ট্যাক্সেশন ডিটেলস শেখানো হয়, কোন প্রোডাক্টের উপর কত পার্সেন্ট ট্যাক্স হয়, সেটা পরে বলবো, ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে? তো ধর সাপোজ বললো যে না 30% ট্যাক্স হয়, তাহলে কত হলো? 3,000 টাকা। তো 12 কেটে কত হলো এখন? তাহলে এক্সাইজ ডিউটি কি করছিল? আগে 2,000 টাকা ছিল, এখন এক্সাইজ ডিউটি কত হলো? 3,000 হলো। তাহলে এক্সাইজ ডিউটি যদি বাড়ে তাহলে প্রফিটে কি ইম্প্যাক্ট করবে? বুঝতে পারছিস? তাহলে প্রফিট যদি কমে তাহলে সাপ্লাই বাড়বে না কমবে? সাপ্লাই কমবে। বুঝতে পারছিস কি বললাম? কমন সেন্স খাটাবি, একদম পুরো বোঝার চেষ্টা করবি। এক্সাইজ ডিউটি, আরে দেশের ট্যাক্স স্ট্রাকচার যত বেশি, আমাদের দেশে এটাই নিয়ম, যত বেশি ট্যাক্স বেড়ে যাবে না, কোনো প্রোডাক্ট তৈরি করবি ট্যাক্স, প্রচুর ট্যাক্স পড়ছে। তো এমন হলো, সাপোজ ধর
সাপোজ ধর তোর তৈরি করতে 10,000 টাকা লাগলো, তো এটা বেচে কত পাবি? 15,000 টাকা। বেচে কিন্তু বেশি দাম পাবি না, 15,000 টাকাই পাবি। সাপোজ ধর গভর্নমেন্ট বললো আমি তোমার থেকে ট্যাক্স নেবো 6,000 টাকা, সাপোজ তৈরি করতে কত হলো, তো লস হয়ে গেল। তুই প্রোডাকশন করা বন্ধই করে দিবি, তুই তো আস্তে আস্তে প্রোডাকশন করা বন্ধ করে দিবি। বুঝতে পারি না কি বললাম? তুই আস্তে আস্তে প্রোডাকশনই করা বন্ধ করে দিবি। তো এটাই হচ্ছে ব্যাপার, যত দেশে যদি ট্যাক্স স্ট্রাকচার বেড়ে যায়, মানে ধর ট্যাক্সের রেট যত বাড়বে তুই প্রোডাকশন কমিয়ে দিবি। বুঝতে পারলি কি? কেন? তোর ট্যাক্সের রেট বেড়ে যাচ্ছে, ট্যাক্সের রেট বাড়ুক, কিন্তু আমি কাস্টমার থেকে বেশি দাম তুলি, কাস্টমার থেকে বেশি দাম তুলতে পারছিস না, তাহলে তোর লাভ কি প্রোডাকশন করে? বোঝার চেষ্টা কর, কনসেপ্ট বোঝার চেষ্টা কর। বোঝা গেল তো? এটা হচ্ছে এক্সাইজ ডিউটি। কি লেখা আছে? ইট ইজ আ ট্যাক্স, এটা এক ধরনের ট্যাক্স অন ম্যানুফ্যাকচারিং। কিসের উপর ট্যাক্স? মানে কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করলে তার উপর ট্যাক্স। যে কোনো জিনিস, আমাদের দেশে কোনো জিনিস ম্যানুফ্যাকচারিং হলেই তার উপর ট্যাক্স বসবে, এটাই হচ্ছে এক্সাইজ ডিউটি। যে কোনো জিনিস তোর মনে যা আসছে আমার দেশেই তৈরি হয় তার উপর এক্সাইজ ডিউটি বসবে, তার উপর এক্সাইজ ডিউটি বসবে। আমরা পরে এরপরে আগামী দিনে যখন ইনডাইরেক্ট ট্যাক্স পড়বো সব বলে দেবো কোন কোন প্রোডাক্টের উপর ট্যাক্স বসে, এক্সাইজ ডিউটি বসে, সব ডিটেলসে বলে দেবো। আগামী দিনে অনেক শিখবি, ট্যাক্স, এক্সাইজ ডিউটি পড়বি, কাস্টমস পড়বি, ঠিক আছে তো? তো এগুলো সব পড়বো আমরা। ইট ইজ আ ট্যাক্স অন ম্যানুফ্যাকচারিং অর প্রোডাকশন। ইনক্রিজ ইন এক্সাইজ ডিউটি, এক্সাইজ ডিউটি যদি বেড়ে যায়, কি বলেছে? এক্সাইজ ডিউটি যদি বেড়ে যায় তাহলে কি হবে? লিডস টু ইনভার্স কস্ট অফ প্রোডাকশন। আরে ভাই, এক্সাইজ ডিউটি যদি বেড়ে যায় তাহলে কস্ট অফ প্রোডাকশন কি হচ্ছে? এটা ইনভার্স, ইনক্রিজ হবে, সরি। তাহলে এক্সাইজ ডিউটি মানে ট্যাক্স যত বাড়বে তাহলে কস্ট অফ প্রোডাকশন কি হবে? বাড়বে। বুঝতে পারলি না কি বললাম? আগে আগে ট্যাক্স ছিল 2,000 টাকা, ওর জায়গায় হলো 4,000 টাকা, মানে 3,000 টাকা, তারপর 4, 5, 6 যত ট্যাক্স বাড়ছে তাহলে তোর প্রফিট কমছে, আর প্রফিট যদি কমে তার সাপ্লাই কমবে, তাই তো লিখেছি। তো যদি ট্যাক্স যদি বেড়ে যায় তাহলে কস্ট অফ প্রোডাকশন কি হবে? বাড়বে, তাই তো লিখেছি। এন্ড অ্যাজ আ রেজাল্ট সাপ্লাই অফ কমোডিটি ডিক্রিজ, সাপ্লাই ডিক্রিজ করবে। Therefore, there is an inverse relation between excise duty and supply. Excise duty আর সাপ্লাইয়ের মধ্যে ইনভার্স রিলেশন। বল স্যার, ডিউটি বাড়ছে, সাপ্লাই কমছে। খুব কঠিন লেখা, লেখাগুলো খুব কঠিন, কি একবার পড়েই লেখা যাবে? আমি তো বলছি একবার পড়লেই লেখা যাবে, এত ইজি লেখা। আমি খুব ইজি লেখা লিখেছি। এই নোটগুলো আমি ক্লাস 12 এর স্টুডেন্টদের লেখাই, যারা ওই তো সিবিএসসি বা এসসি বোর্ডে পড়ে, এই নোটগুলো লেখানো হয়, তো খুব ইজি লেখা। নেক্সট সাবসিডি, তোর নাম শুনে সাবসিডি বল দেখি। হয়তো বললি না স্যার শুনিনি, সাবসিডি সবাই শুনেছিস কিন্তু এখন বলতে পারছিস না। আমি একটা এক্সাম্পল বলছি। এই যে আমরা যখন আমরা গ্যাস নিই, তো দেখেছিস তো গ্যাস নিলে দেখিস ব্যাংকের পাসবুকটা চেক করেছিস কখনো? দেখবি 19 টাকা করে, আমি তাও বলে দিলাম 19 টাকা করে সাবসিডি ঢোকে, 19 টাকা করে ঢোকে, ওটাকে সাবসিডি বলে। তোর থেকে টাকা নিয়ে যায়, আগে এখন তো 19 টাকা দেয়, এখন তো কমিয়ে দিয়েছে, আগে কিন্তু অনেক টাকা দিত সাবসিডি। বুঝতে পারছো? সাবসিডি মানে কি? এর বাংলা কথায় বলে ভর্তুকি। সরকার তোকে ভর্তুকি দেয়, বুঝতে পারলি তো? ভর্তুকি দেয়। আর একটু ভালো কথা বলি, সাবসিডি আমরা দেখ এখানে তো ইকোনমিক্স পড়ছি, এরপরে যখন ট্যাক্স পড়বো না খুব ডিটেলসে শিখবো সাবসিডি সম্পর্কে, খুব ডিটেলসে শিখবো। সরকার না প্রমোট করে, বলছে তুমি এই প্রোডাক্টটা তৈরি করো, আমি তোমাকে সাবসিডি দেবো, ট্যাক্স নেওয়ার বদলে তোমাকে আমি সাবসিডি দেবো। বুঝতে পারলি না কি বললাম? আমাদের দেশে অনেক সেজ বলে এরিয়া আছে, সেজ স্পেশাল ইকোনমিক জোন, ঠিক আছে? যারা অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে আছে, ঠিক আছে? কিছু কিছু জায়গায়, এরকম জায়গায় যদি কোনো প্রোডাকশন হয় না, তো ওই রকম জায়গায় যদি তুমি প্রোডাকশন করো তাহলে সরকার তোমাকে সাবসিডি দেবে। ওরকম জায়গায় যদি প্রোডাকশন করো তাহলে সরকার তোমাকে প্রোডাকশন কি দেবে? সাবসিডি দেবে। ট্যাক্স তো নেবেই না, তার বদলে তোমাকে সাবসিডি দেবে। সাবসিডি মানে তোকে টাকা দেবে প্রোডাকশন করার জন্য। সাপোজ তুই ফোন করলে, বা তুমি ফোন তৈরি করেছো, খুব সুন্দর ফোন তৈরি করেছো, আমি তোমাকে সাবসিডি দিলাম, তার ফোনটা তৈরি করতে লেগেছে 10,000 টাকা, সরকার বললো আমি তোমাকে সাবসিডি 1,000 টাকা দিলাম, তাহলে ফোন তৈরি করে 10,000 টাকা লেগেছে না 9,000 টাকা লেগেছে? 9,000 টাকা লেগেছে। তাহলে তুই বোঝ, তাহলে তো সাবসিডি যদি বাড়তে থাকে, তুই ভাব সাবসিডি যদি বাড়তে থাকে, সাবসিডি 1,000 ছিল, তারপর 2,000 হলো, তাহলে সাবসিডি যদি বাড়ে তাহলে প্রফিট কি হবে? প্রফিট বাড়বে। তাহলে সাবসিডি যদি বাড়ে তুই সাপ্লাই বাড়াবি না কমাবি? দেখতো কি লিখেছে দেখি। ইট ইজ দ্য রিল্যাক্সেশন given by the government, গভর্নমেন্টের থেকে এটা আমরা পাই, ঠিক আছে? সাবসিডি গভর্নমেন্টের থেকেই পাই। ইফ সাবসিডি ইনক্রিজ দেন কস্ট অফ প্রোডাকশন ফল। সাবসিডি যদি বাড়ে তাহলে কস্ট অফ প্রোডাকশন বাড়বে না কমবে? কমবে। অ্যাজ আ রেজাল্ট সাপ্লাই অফ কমোডিটি ইনক্রিজেস, সেক্ষেত্রে কি হবে? সাপ্লাই বাড়বে। Therefore, there is a direct relation between subsidy and supply of commodity, বুঝেছিস? এটা বোঝালাম ডিটারমিনেন্টস অফ সাপ্লাই। দেখ কি বলছে, আমরা যেমন ডিমান্ড চ্যাপ্টারে পড়েছিলাম না, ডিমান্ড ফাংশন, একটু মনে করার চেষ্টা কর। ডিমান্ড ফাংশনে কি বলেছিলাম? চাহিদা অপেক্ষক। কি বলেছিলাম? চাহিদা তো অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে তো? এবার দেখ কোনো দ্রব্যের চাহিদা এবং ওর যে সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে,
ঠিক আছে, ডিটারমিনেন্টস এইগুলো, ওদের মধ্যে একটা রিলেশন ছিল, ওই রিলেশনটাকে বলা হতো ডিমান্ড ফাংশন। বুঝতে তো? এখানে যদি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে স্যার সাপ্লাই ফাংশন জিনিসটাকে, দেখ এখানে কি লেখা আছে, এটা মেন পড়ার ব্যাপার নয়। এস এক্স মানে কোনো দ্রব্যের, কোনো প্রোডাক্টের, কোনো কমোডিটির সাপ্লাই, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে, কিছুক্ষণ আগে শেখালাম কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে। পি এক্স প্রাইস অফ দ্য গুডস বা প্রাইস অফ দ্য কমোডিটি, পি আর প্রাইস অফ রিলেটেড গুডস, এফ কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন, মনে পড়ছে তো? টি মানে কি ছিল, টেকনোলজি, আর ও ফর আদার ফ্যাক্টর, এই সমস্ত জিনিসের উপর ডিপেন্ড করে নিশ্চয়ই সাপ্লাই। তাহলে কোনো প্রোডাক্টের, কোনো কমোডিটির, কোনো গুডসের সাপ্লাই এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই দুজনের মধ্যে যে একটা রিলেশন, এটাকেই বলে সাপ্লাই ফাংশন। দেখ এটাই লেখা আছে, কি লেখা আছে দেখ, বলছে ইট ইজ আ টেকনিক্যাল ফাংশন, ওয়ার্ডটা শোন, টেকনিক্যাল ফাংশন হুইচ গিভস দ্য রিলেশনশিপ বিটুইন, কার কার মধ্যে রিলেশন তৈরি হবে, সাপ্লাই আর ডিটারমিনেন্ট, সাপ্লাই আর ডিটারমিনেন্টস, মানে সাপ্লাই যে সমস্ত জিনিসের উপর ডিপেন্ড করে বা ডিটারমাইন দ্য সাপ্লাই আর এন্ড ইটস ডিটারমিনেন্ট, এদের মধ্যে যে রিলেশন মানে এফ, এটাকেই বলা হয় সাপ্লাই ফাংশন। তো পরীক্ষায় যে সাপ্লাই ফাংশন দেয় 2 নম্বরের, এর বেশি লিখতে হবে না, কিছু লিখতে হবে না, এটুকু লিখলেই না, ঠিক আছে? প্রতিটা চ্যাপ্টারে মানে এরপরে আমরা এখন কস্ট ধরবো, কস্ট প্রোডাকশন ধরবো, ওখানে প্রোডাকশন ফাংশন শিখবো, কস্ট ফাংশন শিখবো, ঠিক আছে? এটা তো সাপ্লাই ফাংশন, তার আগের চ্যাপ্টারে শিখেছি ডিমান্ড ফাংশন, ঠিক আছে? তো কি হচ্ছে ল অফ সাপ্লাই, আমরা ল অফ ডিমান্ড পড়েছিলাম, মনে আছে বলতো? ল অফ ডিমান্ড কি ছিল? প্রাইস বাড়লে ডিমান্ড, প্রাইস বাড়লে মানে দাম বাড়লে চাহিদা কমে, প্রাইস বাড়লে ডিমান্ড কমে, আর প্রাইস কমলে ডিমান্ড বাড়ে। এখানে উল্টো, এবার তো বোঝালাম, আমাকে নিশ্চয়ই বলতে হবে না, বল স্যার বলতে হবে, বোঝান। আরে প্রাইস বাড়লে সাপ্লাই কি হয়, প্রথমেই বললাম সাপ্লাই কাকে বলে, প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে, ঠিক আছে? তাহলে উল্টো, প্রাইস যদি কমে যায় তাহলে সাপ্লাই কি হবে, কমবে, ভাইস ভার্সা। ইট স্টেটস দ্যাট বিং আদার থিং কনস্ট্যান্ট, মনে করার চেষ্টা কর, ডিমান্ডও শিখিয়েছিলাম, আদার থিং রিমেন কনস্ট্যান্ট, অন্যান্য বিষয় অপরিবর্তিত। অন্যান্য বিষয় মানে দেখ লিখেছি তো, এটা না, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট মানে নো চেঞ্জ, ঠিক আছে? চেঞ্জ হবে কোনটা, শুধু পি, প্রাইস চেঞ্জ হবে, তাই লিখেছি ইট স্টেট দ্যাট, ঠিক আছে? ইট স্টেটস দ্যাট বিং আদার থিং কনস্ট্যান্ট দেয়ার ইজ আ ডাইরেক্ট রিলেশন, রিলেশনটা কেমন হচ্ছে, ডাইরেক্ট, বিটুইন কার মধ্যে, বিটুইন প্রাইস অফ দ্য কমোডিটি এন্ড কোয়ান্টিটি সাপ্লাই। ব্যাস হয়ে গেল তোর ল অফ সাপ্লাই। এবার অ্যাজাম্পশন, কি কি বিষয় এখানে অ্যাজাম্পশন করা হয়, দেখ প্রাইস অফ দ্য আদার রিলেটেড গুড, আদার গুডস, এটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, বললাম এই মতো। তারপর এফ মানে কস্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন, এটা ডু নট চেঞ্জ মানেই কনস্ট্যান্ট। তারপর টেকনোলজি রিমেন কনস্ট্যান্ট, আগেই বলেছি। আর কি, আদার ফ্যাক্টর এক্সাম্পল মানে এক্সাইজ ডিউটি, সাবসিডি, ডু নট চেঞ্জ। আজকে এই অবধি করানো, বাকি এটা পরের দিন করাবো। তো দেখ যেটা বলছিলাম পড়া মানে যেটা যোগান, তাই তো, যোগান ইংরেজিতে বলা হয় সাপ্লাই। তো প্রথমে পড়বো সাপ্লাই কাকে বলে, ঠিক আছে? সাপ্লাই জিনিসটা কি, হোয়াট ইজ সাপ্লাই বা ডেফিনেশন অফ সাপ্লাই, এইটুকু লেখা 2 মার্কসের জন্য, এইটুকু ঠিকই আছে। চাহিদাকে ইংরেজিতে বলে ডিমান্ড, চাহিদা কাকে বলে ওটা যদি জানা থাকে তাহলেই সে সাপ্লাই মানে যোগান কাকে বলে লিখতে পারবে। চাহিদা কাকে বলে জানা থাকলেই যোগান কাকে বলে লিখতে পারবে। তো ওইটা বারবার বলেছি, চাহিদা জানলেই যোগান লেখা যায়। চাহিদা দেখা হয় মানে ডিমান্ড দেখা হয় কোন দিক থেকে, কনজিউমারের দিক থেকে, আর যোগান দেখা হয় প্রডিউসারের দিক থেকে। চাহিদা দেখা হয় কনজিউমার মানে ভোগকারীর দিক থেকে, আর সাপ্লাই মানে যোগান দেখা হয় তার থেকে উৎপাদকের দিক থেকে, ব্যাস আর কিচ্ছু নেই, ঠিক আছে? আর ওখানে ডিমান্ডের সময় পারচেসের কথা বলা হয়, আর সাপ্লাইয়ের সময় সেলের কথা বলা হয়। ওখানে পারচেস, এখানে সেল, এই বেসিক ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স দেখ পর। বাকি লেখা চাহিদা কাকে বলে আর যোগান কাকে বলে লেখার মধ্যে কোনো ডিফারেন্স নেই, ডিফারেন্স এখানেই আছে। বলছে কোনো একটি নির্দিষ্ট দ্রব্য একটি নির্দিষ্ট দামে, কোনো একটা দ্রব্য পার্টিকুলার কোনো একটা দ্রব্য একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে উৎপাদক বা বিক্রেতা, দেখে কি বলেছে, আমি কি বললাম, উৎপাদক বা বিক্রেতা, ঠিক আছে? তো যে পরিমাণ উৎপাদক বা বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি করতে প্রস্তুত থাকে, কি বললাম, যে পরিমাণ দ্রব্য হবে এখানে, যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে। কোন একদম একই লেখা, চাহিদা কাকে বলে যোগান কাকে বলে লেখাটা একই, জাস্ট কনসেপ্টের একটু চেঞ্জ। কারণ ওখানে দেখা হতো যোগান দেখা হয় প্রডিউসারের দিক থেকে, আর চাহিদা দেখা হয় কনজিউমারের দিক থেকে। যোগান বলবে কি বেচার কথা, আর চাহিদা বলবে কেনার কথা, ব্যাস আর কিচ্ছু, ঠিক আছে? বলছি যোগানকে দুদিক থেকে বিবেচনা করা যেতে পারে, একটি হলো একজন বিক্রেতার যোগান, আর একটি হচ্ছে বাজারের মোট যোগান। একজন বিক্রেতার যোগান আর একটা হচ্ছে বাজারের মোট যোগান, ঠিক আছে?
একটা ইন্ডিভিজুয়াল সাপ্লাই আর একটা মার্কেট সাপ্লাই। ওখানে ছিল ইন্ডিভিজুয়াল ডিমান্ড আর মার্কেট ডিমান্ড। একজন বিক্রেতার যোগান বলতে বোঝায় একজন বিক্রেতা কোনো একটি নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট সময় যে পরিমাণ বাজারে বিক্রি করতে প্রস্তুত থাকে সেটা। আর অন্যদিকে বাজারের মোট যোগান বলতে কি বোঝায়, বাজারে সকল বিক্রেতা, মানে তার একটা মার্কেট, তোর একটা মার্কেটে তার আজকে আমি একজন সেলার, আমি কিছু বিক্রি করছি, পাশে একজন সেলার ও কিছু বিক্রি করছে, সবাই মিলে যখন বিক্রি করে তখন বাজারের মোট যোগান। সবাই মিলে যখন বেচে আর একজন যখন বেচে তখন তাকে বলা হয় বাজারের ব্যক্তিগত যোগান। একদম পুরো চাহিদার কনসেপ্ট তোলা, আর কিচ্ছু লেখা নেই। তবে একটা কথা মাথায় রাখবি, চাহিদাতে কি বলা হতো, কেনার কথা, আর এখানে বলা হবে কি, বেচার কথা। চাহিদাতে বলা হতো কি, চাহিদাতে কি বলতাম, চাহিদাতে আমরা কনজিউমার, ভোগকারী, আজকে তোর দোকানে কেউ কিনতে আসছে তার দিক থেকে বলা হচ্ছে চাহিদা। এবার তোর বাবা যে দোকান খুলে বসেছে তোর বাবার দিক থেকে দেখতে গেলে সেটা হচ্ছে যোগান। বুঝতে পারলি তো, দুটো আলাদা কনসেপ্ট, দুটো আলাদা কনসেপ্ট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। আগের দিন আমরা বারবার করে এটাই ডিটেলসে বোঝানো হয়েছিল। হয়ে গেল, এই হচ্ছে তোর যোগান কাকে বলে, বোঝা গেল যোগান কাকে বলে জিনিসটা। একদম যখনই বাড়িতে যে বাংলায় পড়িস বা ইংলিশে পড়িস, ডেফিনেশনটা, দুটো ডেফিনেশন পাশাপাশি রাখবি, চাহিদার ডেফিনেশন আর যোগানের ডেফিনেশন পাশাপাশি রাখলে তুই পুরো ডিফারেন্সটা বুঝিয়ে যাবে। বেসিক ডিফারেন্স আমি তোকে তুলে ধরলাম, বেসিক ডিফারেন্সটা তুলে ধরলাম। আচ্ছা, যোগানের নিয়ম, যোগানের নিয়মটা কি, একদম সিম্পল জিনিস, আমি ছোট করে এখানে লিখছি, কিচ্ছু না, আস্তে। পি, পি মানে কি, দাম। দাম যদি বাড়ে, আজকে ধর আমি ধর কোনো একটা দোকান খুলেছি, ঠিক আছে, তো ধর সেই জিনিসের দাম যদি বেড়ে যায় তাহলে আমি কি করব, সেই জিনিসটা বেশি করে কি করব, তৈরি করব। কোনো জিনিসের দাম যদি বেড়ে যায়, আজকে ধর আমি মোবাইল ফোনের দোকান খুলেছি বা ধর শাড়ির বিজনেস খুলেছি, তো আমি ধর কোনো শাড়ির দাম, মানে মার্কেটের দাম বেশি হচ্ছে, তাহলে আমি কি করব, আমি বেশি করে তৈরি করতে চাই। মানে একটা একটা জিনিস একটা ভাবার চেষ্টা কর, আমি আগে একটা শাড়ি বেচতাম 10,000 টাকা করে, ঠিক আছে, ওই ঠিক আছে, তাহলে আমি কি বলতে চাইছিলাম, কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় তাহলে আমি সেই জিনিসটা তৈরি করার প্রবণতা বেড়ে যাবে। অ্যাজ আ প্রডিউসার ভালো করে বুঝবি। কিন্তু তুই যখন অ্যাজ আ কনজিউমার দেখবি, তুই কি ভাববি যে না, আমার এই জিনিসের দাম বেড়ে গেছে তাই এই জিনিসটা আমি কিনবো না, আমার চাহিদা কমে যাবে। কিন্তু একজন প্রডিউসারের দিক থেকে কোনো জিনিসের দাম যদি বেড়ে যায়, চলো এই জিনিসটা বিক্রি করে আমি বেশি দাম পাচ্ছি, তাহলে এই জিনিসটা আমি আরো বেশি বেশি তৈরি করবো। ঠিক আছে, এটাই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, তো এবার কোনো জিনিসের দাম যদি কমে যায়, এই জিনিসের দাম কমে গেছে, আমি লসে কেন বেচবো, আমি কম তৈরি করব, এটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, তো তাই জন্য এর কনসেপ্টটা কি, দাম বাড়লে যোগান বাড়বে, ঠিক আছে, আর দাম কমলে যোগান কম। ঠিক আছে, এটা হচ্ছে আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিবি। আগের দিন এইগুলো পুরো ধরে ধরে এক্সাম্পল ধরে ধরে বলেছিলাম। তো দেখ এখানে কি বলছে, ওই কি লিখবি তুই, এখানে কি লেখা যায় না, অন্যান্য সকল বিষয় স্থির অবস্থায়, আদার থিংস রিমেন কনস্ট্যান্ট। কোনো দ্রব্যের দাম বাড়লে সেই দ্রব্যের যোগান বাড়ে, কোনো দ্রব্যের দাম কমলে সেই দ্রব্যের যোগান কমে। উদাহরণটা মাথায় রাখবি, দাম বাড়লে কি করে যোগান বাড়ে, দাম বাড়লে, এখানে চাহিদার কথা বলে, দাম বাড়লে যোগান বাড়বে। কোনো জিনিসের দাম যদি বেড়ে যায়, আমি সেই জিনিস বেশি বেশি তৈরি করবো, কারণ আমি বেশি তৈরি করলে বেশি মার্কেটে বেচবো, বেশি কামাতে পারবো। তো এখানে এটাই লিখেছে। তাই এদের মধ্যে সম্পর্কটা কি, ডাইরেক্ট রিলেশন, প্রত্যক্ষ সম্পর্ক। ঠিক আছে, তো দামের সঙ্গে যোগানের একটা প্রত্যক্ষ সম্পর্ক বলা হয় যোগানের নিয়ম। লিখেছে, যোগানের নিয়মের জন্য কোনো দ্রব্যের দাম বাড়লে বিক্রেতা বাজারে বেশি পরিমাণ দ্রব্য বিক্রি করতে চায়, আর দাম কমলে বিক্রেতা কম পরিমাণ দ্রব্য বিক্রি করতে চায়। কোনো দ্রব্যের দাম বাড়লে সেই দ্রব্যের যোগানের পরিমাণ যে বাড়ে, তার মূলত দুটো কারণ। কি কি কারণ, এটা আমি আগে এইসব কিছু বলিনি। বলছে কোনো দ্রব্যের দাম বাড়লে বিক্রেতা মুনাফা সর্বাধিক করার জন্য ওই দ্রব্য বেশি পরিমাণ যোগান দেয়। কমন ব্যাপার, আজকে যদি কোনো দ্রব্যের দাম বেড়ে যায়, অ্যাজ আ সেলার কি করবে, যে এই দ্রব্যের দাম বেড়ে গেছে, তাহলে এই দ্রব্যটাই মার্কেটে বিক্রি করে প্রচুর কামাতে পারবো, তাহলে কি করব, তাহলে আমি এই দ্রব্য প্রচুর মজুত করে রাখবো। কি বললাম বুঝতে পারলো, এটাই হচ্ছে ব্যাপার, প্রথম কারণ। সেকেন্ড পয়েন্ট, কোনো এককের দাম বাড়লে, ঠিক আছে, বাজারে দ্রব্যটি বিক্রেতার সংখ্যাও বেড়ে যেতে পারে। ঠিক আছে, তো তার ফলে দ্রব্যটির মোট যোগান বাড়ে। তাহলে কি বললাম, কোনো এককের দাম বাড়লে, কোনো এককের দাম যদি বেড়ে যায়, তাহলে বাজারে দ্রব্যটির বিক্রেতার সংখ্যাও বাড়তে পারে, নাম্বার অফ সেলার বেড়ে যেতে পারে। ঠিক আছে, তো কেন বুঝতে পারলি, ধর আজকে ধর কোনো একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টের দাম যদি বেড়ে যায়, আগে যারা মাল বেচতো না তারাও ওই প্রোডাক্টটা বেচতে শুরু করবে। ঠিক আছে, এটা হলে মেনলি দুটো কারণ। ঠিক আছে, তাহলে যোগানের নিয়ম এটা পড়িয়েছিলাম আগের দিন। আর কি পড়িয়েছিলাম আমরা, যোগান রেখা, সাপ্লাই কার্ভটাও বলে দিয়েছিলাম। সাপ্লাই কার্ভটা কি, দেখ সাপ্লাই কার্ভটা কি,
বলছে চাহিদা মানে ডিমান্ড শিডিউলের মতন সাপ্লাই শিডিউলও হয়, ঠিক আছে। বলছে বিভিন্ন দামে বিক্রেতারা কোনো দ্রব্যের যে ভিন্ন ভিন্ন পরিমাণ যোগান দিতে ইচ্ছুক তাকেই বলা হয় যোগান সূচি। জাস্ট এই শিডিউলটার দিকে তাকা, ক্লিয়ার হয়ে যাবে। আমি কি উদাহরণ তুলেছি? চিনির উদাহরণ নিয়েছি। বলছি প্রতি কেজি চিনির সম্ভাব্য দাম, তো চিনির দাম যখন 6 টাকা, ঠিক আছে, তখন তার যোগান কত ছিল? 22। চিনির দাম যখন কমে গেল 5 টাকা, যোগান কমে দিল, দাম কমে গেছে, কম বেচবো চিনি। তাহলে চিনির দাম যেই কমে গেল, তুই যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম, কি বুঝতে পারি? যে কোনো জিনিসের দাম কমে গেলে প্রডিউসার তার যোগান কমিয়ে দেবে। তাহলে দাম কমে 6 থেকে 5 হলো, যোগান কমিয়ে 20 করে দেবে। এবার দেখ, দাম 5 থেকে কমে 4 হয়ে গেল, 5 থেকে কমে যেই 4 হয়ে গেল, যোগান আরো কমে গেল, 17 হয়ে গেল। আবার 4 থেকে যখন 3 হয়ে যাচ্ছে, তখন 17 থেকে 14 হচ্ছে। আবার যখন 3 থেকে 2 হচ্ছে, তখন 14 থেকে 10 হচ্ছে। 2 টাকা ছিল, যখন 1 টাকা হলো, তখন 10 থেকে 8। তাহলে বুঝতে পারছিস কি বললাম? দাম যত আস্তে আস্তে কমছে, যোগান তত কমছে। তাহলে আমি কি শিখিয়েছি? সম্পর্কটা কেমন হচ্ছে, দামের সাথে যোগানের সম্পর্ক কেমন হচ্ছে, ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট? ডাইরেক্ট। ডাইরেক্ট সম্পর্ক, ডাইরেক্ট রিলেশন হলে কি হয় জানিস তো? দেখ আমি কি শিখিয়েছি, দেখ তুই এখানে কি বুঝতে পারছিস? এখান থেকে আমি একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, দাম বাড়লে যোগান বাড়ছে, আবার দাম কমলে যোগান কমছে। তাহলে এটাকেই তো ডাইরেক্ট রিলেশন বলে। ডাইরেক্ট রিলেশনের ক্ষেত্রে চাহিদা রেখা কেমন হয়? ডাইরেক্ট রিলেশনের চাহিদা রেখা আপওয়ার্ড হয়, আপওয়ার্ড। দেখ ছবিটার দিকে দেখা, দেখ আপওয়ার্ড এরকম হচ্ছে, দেখ এই আপওয়ার্ড, এই আপওয়ার্ড। আর চাহিদার ছবিটা কেমন ছিল? ডাউনওয়ার্ড ছিল, কারণ একটা বাড়লে আর একটা কমতো। তো এখানটায় দেখ, ভালো করে যদি দেখিস, তুই যদি একটু বুঝে বুঝে করার চেষ্টা করি, দেখ যখন দ্রব্যের দাম 1 টাকা, দেখ আমি তোকে যদি এখানটায় এঁকে এঁকে দেখাই, তাহলে পি আর জোগাড়, সাপ্লাই, দেখে দেখে লিখে নি এটা কি কি বলেছে। 6, 5, 4, 3, 2, 1। 6, 5, 4, 3, 2, 1। 22, 20, 17, 14। 22, 20, 17, 14, 10, তারপর কত আছে? 8। এবার দেখ ছবিটা কেমন হচ্ছে, এক্স ও ওয়াই, এটা হচ্ছে কার্ভ। এইদিকে কি দেখাবো? এইদিকে প্রাইস দেখাই আমরা সবসময়, আর এইদিকে কি দেখাই? সাপ্লাই দেখাই। দেখ আমার দাম কি কি ছিল? 1 থেকে 6 অব্দি, পর পর 0, ধর এটা মনে করছি 1, এটা 2, 3, 4, 5, 6, যেমন আমরা শিখিয়েছিলাম ডিমান্ড। যোগান কি কি ছিল বল? যোগান 8 থেকে শুরু হয়ে 22 অব্দি গেছে, ঠিক আছে। তার মনে করছি ধর তাই তো, ধর এটা 4, এটা 8, ঠিক আছে তো, এটা 12, এটা 16, এটা 20, এটা 24। লিখলাম 4, 8, 12, 16, 20, 24। বল আমাকে বল, দাম যখন 1 টাকা, চাহিদা তখন 8, ঠিক আছে। দাম যখন 1 টাকা, চাহিদা তখন 8। এবার বল দাম যখন 2 টাকা, চাহিদা তখন কত? 10। দাম যখন 2 টাকা, চাহিদা তখন 10। তো এরকম জায়গায় হচ্ছে, ঠিক আছে। এবার দাম যখন 3 টাকা, চাহিদা তখন কত? 14। মোটামুটি একটু একটু হাতে করছি তো। ঠিক আছে, দাম যখন 4 টাকা, চাহিদা তখন 17, ঠিক আছে। তাহলে দাম যখন 5 টাকা, চাহিদা তখন 20। ধর এরকম হয়, ঠিক আছে। এবার দাম যখন 6 টাকা, চাহিদা তখন 22।
মোটামুটি হাতে করলাম তো, যেহেতু তুই যখন তুই স্কেল দিয়ে করবি মোটামুটি একটা বোঝা যাবে, ঠিক আছে? তো আমি হাতে করলাম কিরকম, তাহলে দেখতে আস্তে আস্তে কেমন চাহিদা রেখাটা। এই দেখ, দাম যখন 1 টাকা চাই তখন 8, দাম যখন 2 টাকা তখন চাই তখন 10, 10 এরকম ছিল, 3 টাকা, সাড়ে কত ছিল, হ্যাঁ 3.5, ঠিক আছে? মোটামুটি বুঝতে পারলি তো ছবিটা, যাতে তুই যখন স্কেল দিয়ে করবি তাহলে মাপটা ঠিক আছে। তাহলে দেখতে যোগান রেখাটা কেমন হলো, যোগান রেখাটা এরকম আসলো। তাই এটা হচ্ছে যোগান রেখাকে বলবো এস এস। বোঝা গেল কি বললাম? এটা ছবিটা এঁকে দেখিয়ে দিলাম। তাই এখানে কি লেখা আছে, এখানে আর বেশি বোঝানোর দরকার নেই, নর্মাল লেখা আছে, যেটা যেটা লেখা আছে তুই দেখলেই বুঝতে পারবি। দেখ এখানে লিখেছে কি, ও লিখেছে, এখানে কি লিখেছে, এমন কিছু কথা লেখেনি এখানে। বলছে যে দাম বেশি হলে বিক্রেতা বেশি পরিমাণ চিনি যোগান দিতে প্রস্তুত থাকবে, ঠিক আছে? অর্থাৎ প্রতিটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট পরিমাণ যোগান দেওয়া হয়। বলছে যে বিশেষ দামে বিক্রেতা বিশেষ পরিমাণ দ্রব্য যোগান দিতে প্রস্তুত থাকে তাকে যোগান দাম বলে। এত কিছু লিখতে হবে না। আমি বললো কি লিখবি, তুই লিখবি হচ্ছে যখন গ্রাফটা লিখবি, এখানে লিখবি এখানে এক্স অক্ষে আমরা যোগানের পরিমাণ দেখিয়েছি, আর ওয়াই অক্ষে দাম দেখিয়েছি, ঠিক আছে? এবার লিখবি দ্রব্যের দাম যখন 1 টাকা, যোগান তখন 8। দাম বেড়ে 1 থেকে যখন 2 টাকা হচ্ছে, যোগান তখন বেড়ে 8 থেকে 10 হচ্ছে। এইভাবে তুই অ্যানালাইসিস নিজের ভাষায় লিখবি, অ্যানালাইসিস নিজের ভাষায় লিখতে হবে। দেখ ওখানে কি লিখেছে, বলছে যেমন 22 লক্ষ কুইন্টাল চিনির যোগান দাম হলো 6 টাকা। প্রথমে যেটা বললো এই 6 টাকা, 6 টাকা কি করে, যখন 6 টাকা দাম তখন ছিল যোগান 22, এখন দাম কমে যখন 6 থেকে 5 হচ্ছে তখন যোগান কমে 22 থেকে 20 হচ্ছে, এটাই লিখেছে। তার মানে আস্তে আস্তে এইভাবেই, তার মানে এখানটায় বুঝতে পারলি তো? এই দিক দিয়ে দেখতে গেলে যোগান রেখা ঊর্ধ্বমুখী হচ্ছে, এখানে এটাই লিখেছে। যখন 6 টাকা দাম যোগান তখন 22, ঠিক আছে? 6 থেকে যখন 5 হলো যোগান তখন 20, ঠিক আছে? যেই কথাগুলো বললাম ওরা এই কথা লিখেছে, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু লেখেন, ঠিক আছে? আর কিচ্ছু লেখেন। বোঝা গেল কি বললাম? এই ছিল ব্যাপারটা। তাহলে তোকে অ্যানালাইসিস করতে হবে। বোঝা গেল কি বললাম? কিচ্ছু অ্যানালাইসিস না, প্রথমে অ্যানালাইজ করার জন্য এই শিডিউলটা দিবি, তারপর ছবিটা আঁকবি। আঁকার পর লিখবি যে অনুভূমিক অক্ষে আমরা যোগান দেখিয়েছি আর উল্লম্ব অক্ষে দাম দেখিয়েছি, ঠিক আছে? উল্লম্ব অক্ষে দাম দেখিয়েছি। ঠিক আছে? উল্লম্ব অক্ষে দাম দেখিয়েছি, হয়ে গেল। তারপর এই করে করে দেখাতে দেখাতে আহ তারপর তুই দেখবি কেউ দেখবি এবিসিডি করে অ্যানালাইসিস করে, কেউ এরকম ডিজিট দিয়ে অ্যানালাইসিস করে। এবিসিডি দিয়ে অ্যানালাইসিস করাটা বেশি ইজি হয়, ঠিক আছে? তো তাহলে এখানে নাম্বার দিয়েও করতে, নাম্বার দিয়ে করলে তুই কি লিখবি, যখন লিখবি দাম যখন 1 টাকা যোগান তখন 8, দাম 1 থেকে বেড়ে 2 হলে যোগান 8 থেকে বেড়ে 10 হবে, ঠিক আছে? তো তো এইভাবে দেখতে দেখতে যোগান রেখাটি আপওয়ার্ড হয়েছে, উত্তম। বেশ, আর কি পড়েছিলাম আগের দিন বল? হুম, যোগান মানে সাপ্লাই ফাংশনটা পড়েছিলাম আগের দিন, ঠিক আছে? সাপ্লাই ফাংশনটা একটু বলে দিই। সাপ্লাই ফাংশন তো একদম সিম্পল জিনিস ছিল, এস, ঠিক আছে? এস কিসের কিসের উপর ডিপেন্ড করে আগের দিন বলেছিলাম বল? পিএক্স। পিএক্স মানে কি বলেছিলাম? দ্রব্যের দাম, ঠিক আছে? পিএক্স মানে কি বলেছিলাম বল? দ্রব্যের দাম বলেছিলাম। আর কি বলেছিলাম বল? টেকনোলজি বলেছিলাম। পিআর বলেছিলাম, প্রাইস অফ রিলেটেড গুডস বলেছিলাম, ঠিক আছে? গভর্নমেন্ট ট্যাক্স বলেছিলাম, ট্যাক্স মানে এক্সাইজ ডিউটি বলেছিলাম। মানে কি লিখেছিলাম বল আগের দিন? এক্সাইজ ডিউটির কথা বলা হয়েছিল, ঠিক আছে? সাবসিডির কথা বলা হয়েছিল, এই সমস্ত জিনিসের উপর ডিপেন্ড করে বলেছিলাম, ঠিক আছে? তো অর্থাৎ আর আগে একটা লিখবো এস, তার মানে এই এস এর সাথে এদের মধ্যে যে একটা রিলেশন আছে, ফাংশনাল রিলেশন, তাকে বলা হয় সাপ্লাই ফাংশন। তো এখানে তাই বলেছে যোগান নির্ধারক বিষয়গুলি যোগান অপেক্ষকের, ঠিক আছে? যোগান নির্ধারক বিষয়গুলি যোগান অপেক্ষকের সাহায্যে প্রকাশ করা যায়। ইকুয়েশনটা এখানে যেটা ইকুয়েশন দিয়েছে আমি আগের দিন খাতায় লিখে দিয়েছি ইকুয়েশনটা, ঠিক আছে? তো এখানে কি কি লিখেছে? এস এক্স, এস এক্স মানে হচ্ছে সাপ্লাই অফ গুডস এক্স বা সাপ্লাই অফ কমোডিটি এক্স, এক্স দ্রব্যের যোগান, ঠিক আছে? তারপর এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে এই যে পি এ ডট 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 পি সি মানে হচ্ছে এক্স দ্রব্যের এক্স এক্স এর সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ওই প্রাইস অফ রিলেটেড গুডস, ঠিক আছে? প্রাইস অফ রিলেটেড গুডস। তো পি এল ডট 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 পি ও মানে উপাদানগুলির দাম দেওয়া আছে। টি মানে কি? টাইম। জি মানে দ্রব্যের প্রকৃতি, নেচার। আর এস ওয়ান মানে কারিগরি অবস্থা। এক একটা সময় এক একটা লেখা লিখেছে, ঠিক আছে? কোনো ব্যাপার না। এই কারিগরি অবস্থা মানে টেকনোলজি, টেকনোলজিকে তুই টি দিয়ে অ্যানালাইসিস করতে পারিস, ঠিক আছে?
আগের দিন লিখিয়ে দিয়েছিলাম, দেখ কি কি লিখেছিলাম, খাতাটা খোল, ওখানটা দেখ লেখা ছিল যে আমি কি কি লিখেছিলাম বল। আমি অ্যানালাইসিস গুলো পড়িয়েছিলাম, কি কি পয়েন্ট লেখা ছিল দেখ, একটু পয়েন্টটা দেখ। আগের দিন বলেছিলাম বল পিএক্স, যেটা বললাম পিএক্স এটা বলেছিলাম। তারপর পিআর বলেছিলাম, প্রাইস অফ রিলেটেড গুডস বলেছিলাম, ঠিক আছে তো। তারপর কি বলেছিলাম বল, এফ, এফ মানে ফ্যাক্টর, নতুন একটা পয়েন্ট এফ বলেছিলাম, ফ্যাক্টর, ফ্যাক্টরের উপরও ডিপেন্ড করে সাপ্লাই, ঠিক আছে তো। আর কি বলেছিলাম বল, টি, টি মানে টেকনোলজি, এই টেকনোলজি লিখেছি। আর কি বলেছিলাম, ও মানে আদার ফ্যাক্টর, আদার ফ্যাক্টরের মধ্যে কি কি পড়ছে, এক্সাইজ, কিউটি আর হচ্ছে এক্সপোর্ট সাবসিডি, এইগুলো বলেছিলাম। এই সমস্ত জিনিসের উপর কিন্তু কোনো একটা প্রোডাক্টের সাপ্লাই ডিপেন্ড করে। তো এখানটায় যে নামগুলো লিখেছে না, তোরা যদি বাংলায়ও পড়িস বা ইংলিশেই পড়িস, যাই পড়িস, এই নামগুলো না লিখতে পারলেও, না লিখলেও চলবে, মানে আগের দিন যে নামগুলো লিখেছি এই নামগুলো বোঝালেও হবে, বুঝতে পারলি তো। এটা এক একজন এক এক রকম ভাবে লেখে, এক একজন এক এক রকম ভাবে লেখে, কি বললাম বুঝলি, এক একজন এক এক রকম ভাবে লিখে, আমার কথাটা বুঝতে পারলি তো। তো সুতরাং এই নামগুলো না লিখলেও পারিস, এই যে আমি নামগুলো লিখেছি এইগুলো লিখলেই হবে। আর একটাই টপিক পড়িয়েছিলাম, সেটা কি, ডিটারমিনেন্টস অফ সাপ্লাই, সাপ্লাই কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে সাপ্লাই। যেমন আগের দিন বলেছিলাম কি, প্রথম পয়েন্ট বলেছিলাম দ্রব্যের দাম মানে কি, প্রাইস অফ গুডস, প্রাইস অফ গুডস। তা প্রাইস অফ গুডস মানে কিভাবে অ্যানালাইসিস করবো, আমি আগের দিন বলেছিলাম যে কোনো একটা দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে কি করবে, প্রডিউসার কি করবে, সেটাকে বেশি করে প্রডিউস করবে, ঠিক আছে তো। অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। অর্থাৎ দাম আর যোগানের মধ্যে সম্পর্কটা কেমন হবে, ডাইরেক্ট রিলেশন, পজিটিভ। এখানে এটাই লিখেছে, বলছে কোনো দ্রব্যের যোগান প্রধানত ওই দ্রব্যের দামের উপর নির্ভর করে, দ্রব্যের যোগান ও দ্রব্যের দামের মধ্যে সম্পর্ক ডাইরেক্ট রিলেশন, প্রত্যক্ষ। অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে, যোগান রেখার ঢাল কি হবে, পজিটিভ। 2 নম্বর পয়েন্ট বুঝিয়েছিলাম আমরা অন্যান্য দ্রব্যের দাম। আমরা অন্যান্য দ্রব্যের দাম কি দিয়ে বুঝিয়েছিলাম বল, একটা জমি নিয়েছিলাম, একটা জমির মধ্যে হয় জমিটার মধ্যে আমি চাষ করতে পারি, ধান চাষও করতে পারি, আবার গম চাষও করতে পারি, তাই তো। যদি ধান চাষ করি মানে হাফ ধান চাষ করবো, হাফ গম চাষ করবো। এবার দেখা গেল ধানের দাম বেড়ে গেল, তা ধানের দাম বেড়ে গেলে আমি কি করব, ধান বেশি করে চাষ করবো, গম কম করে চাষ করবো, ঠিক আছে। তাই এখানে উদাহরণটা অন্য দিয়েছে, বাট কনসেপ্ট আলাদা কিচ্ছু নেই, আলাদা কিচ্ছু হতেই পারে না এখানে, ঠিক আছে তো। বলে ধরা যাক বাজারে দুটি দ্রব্যের যোগান আছে, এক্স আর ওয়াই। আমি কি বলেছিলাম, ধান আর গম, হুইট আর রাইস। বলছে এক্স দ্রব্যের দাম বাড়লে, এক্স দ্রব্যের দাম বেড়ে গেলে, ওয়াই দ্রব্যের দাম স্থির থাকলে, মানে কি, তো দুটো দ্রব্য আছে, একটা এক্স আর একটা ওয়াই। এক্স এর দাম যদি বেড়ে যায়, ধর আমি আগের দিন কি বুঝিয়েছিলাম, মনে করার চেষ্টা কর, মনে করতে হবে এটা। ধর এটা একটা আমার জমি আছে, এর আমার বিশাল বড় ল্যান্ড আছে, ধর ধর এক্স, এখানে এইটুক ল্যান্ডে আমি এক্স চাষ করছি, এইটুক ল্যান্ডে ওয়াই চাষ করছি। এবার দেখা গেল এক্স প্রোডাক্টের মার্কেটে প্রচুর দাম বেড়ে গেছে, ওয়াই এর দাম বাড়েনি, তাহলে আমি কি করব, আমি এক্স বেশি করে চাষ করবো নাকি ওয়াই কি করবো, এক্স বেশি করে চাষ করবো। দেখ একই জমি ধর যদি ধরিস, তাহলে এক্স ধর এতটা চাষ করলে, তাহলে ওয়াই এর চাষ কমিয়ে দেবো, কারণ আমি তো এক্স থেকে বেশি দাম পাচ্ছি, তাহলে এক্স এ বেশি চাষ করবো, ওয়াই কম চাষ করবো। এটাই লেখা আছে, আমি আগের দিন এটাই বুঝিয়েছিলাম, আমি ধান গম দিয়ে বুঝিয়েছিলাম। তো বলছে কি, এক্স এর দাম বেড়ে গেলে ওয়াই এর দাম বাড়ছে না, সে কমছেও না, বাড়ছেও না, কমছেও না, ফিক্সড আছে, আগে যা ছিল এখন তাই আছে। তাহলে এক্স এর দাম যেহেতু বেড়ে গেছে, আমি বেশি করে চাষ করবো, ঠিক আছে তো। তো বলছে ওয়াই দ্রব্যের উৎপাদন কম লাভজনক হয়, এই অবস্থায় এক্স দ্রব্যের দাম বৃদ্ধিতে ওয়াই দ্রব্যের যোগানটা কি হবে, অটোমেটিক যোগানটা কমে যাবে। আরে কেন যোগান কমবে, ভাব, এটাও ভাব, যোগান কেন কমবে। তুই ধর আগে ওয়াই এতটা এতটা জায়গায় চাষ করছিলি, এখন তো ওয়াইটা কম চাষ করছিস না, তো কম যদি চাষ করিস তো যোগান তো কম হবে, ঠিক আছে। আবার সহ উৎপন্ন দ্রব্য মানে জয়েন্ট প্রোডাক্ট, যেমন কি বলছে, ভেড়ার মাংস, পশম, ধান, খড়, তুলোবীজ ইত্যাদি। কোনো একটি দ্রব্যের পরিবর্তনে শুধু ওই দ্রব্যের যোগানের পরিবর্তন হয় না, সহ উৎপন্ন দ্রব্যের যোগান, এটা এক্সট্রা দিয়েছে, বাট তুই এখানে এত অব্দি লিখলেই হয়ে গেল। আমি আগের দিন যে ইংলিশে নোটগুলো লিখেছি পুরো 2 লাইন করে লিখেছি, ওইটুকুই লিখতে হবে, বাইরে একটা লাইন লিখতে হবে, ইংলিশে লিখলে ওইটুকুই লিখতে হবে, বাইরে একটুও না। এবার বলছে কি দেখ, এবার বলছে কি উপাদানগুলির দাম মানে ফ্যাক্টরস পুরো সুন্দরভাবে বলেছিলাম আগের দিন। একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে কি লাগে, একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে লাগে র মেটেরিয়াল লাগে, লেবার লাগে, ওভারহেড লাগে, র মেটেরিয়াল লাগে, লেবার লাগে, ওভারহেড লাগে, যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে, ঠিক আছে তো। এবার হুট করে ধর এখানে কি লিখেছে দেখ, আমি বলছি তারপর, উৎপাদনের কোনো উপাদান বা উপকরণের দাম বেড়ে গেলে সেই উপকরণ
যে দ্রব্যের উৎপাদন কাজে ব্যবহার করা হয় সেই দ্রব্যের উৎপাদন ব্যয় বেড়ে যায়। ফলে দেখ আমি আগের দিন কি বলেছিলাম জাস্ট একটু যদি বুঝিস, আমি আগের দিন বলেছিলাম ধর একটা প্রোডাক্ট তৈরি করছি, প্রোডাক্ট তৈরি করতে আমাদের কি লাগবে, ম্যাটেরিয়াল লাগবে। ধর ম্যাটেরিয়াল 10 টাকা লাগবে, লেবার লাগলো, লেবার ধর 5 টাকা লাগবে, আর ওভারহেড লাগলো ধর 3 টাকা, তাহলে 10 আর 5 15 আর 3 18, তৈরি করতে আমার 18 টাকা লাগবে। ঠিক আছে, এবার এই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করে আমি এই প্রোডাক্টটা ধর মার্কেটে বিক্রি করে আমি 20 টাকা পাবো, তাহলে 2 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে। কিন্তু যে লেবার ও বলো না আমি 5 টাকায় কাজ করতে পারবো না, আমি 5 টাকায় কাজ করবো না, আমি প্রোডাক্টটা তৈরি করতে প্রোডাক্ট তৈরি করতে আমাকে 8 টাকা দিতে হবে, নাহলে আমি প্রোডাক্ট তৈরি করবো। তাহলে কত হচ্ছে, 18 আর 3 21 টাকা হলো। তাহলে বল আমার কি এই অবস্থায় প্রোডাকশন করা কি কোনো লাভ আছে? প্রোডাকশন করে আমি প্রোডাক্ট তৈরি করতে আমার 21 টাকা হচ্ছে, আর আমি মার্কেটে বিক্রি করবো 20 টাকা, দাম বেশি পাবো না? তাহলে আমি এই অবস্থায় প্রোডাক্ট তৈরি করার মধ্যে লাভজনক। এখানে এটাই বলেছে, এখানে এটাই বলেছে যদি ফ্যাক্টর অফ প্রোডাকশন, ঠিক আছে, মানে কোনো কিছু প্রোডাক্ট তৈরি করতে গেলে দেখ এখানে কি লিখেছে একটু পর আমি বলে দিচ্ছি। বলছে আচ্ছা, আর একটা তোরা তো আগে যখন ইকোনমিক্স পড়েছি ফ্যাক্টর অফ প্রোডাকশন জানিস তো? প্রোডাকশনের কটা ফ্যাক্টর থাকে? প্রোডাকশন 4খানা ফ্যাক্টর থাকে। ক্লাস 11-12 থেকে পড়ে আসছি, প্রোডাকশনের 4খানা ফ্যাক্টর থাকে। একটা হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিউর। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর, তার মধ্যে লেবার তো একটা পড়েই গেল। তো বলেছে যে উৎপাদনের কোনো উপাদান বা উপকরণের দাম যদি বেড়ে যায়, এখন উপকরণের দামটা কি? লেবার বলেছে আমাকে দাম বাড়াতে হবে, নাহলে প্রোডাক্ট তৈরি করবো। তাহলে যদি দাম বাড়ায় তাহলে আমার আলটিমেট কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। ইংলিশে যদি বলি প্রোডাক্টটা তৈরি করার খরচা বেড়ে যাবে। আগে প্রোডাক্ট তৈরি করতে কত খরচা হচ্ছে? আগে প্রোডাক্ট তৈরি করতে খরচা হচ্ছিল কত, একটা বলেছিল 8, এখন সেটা প্রোডাক্ট তৈরি করতে 21 টাকা খরচা হচ্ছে। তার মানে কোনো একটা ফ্যাক্টরের খরচা যদি বেড়ে যায় তাহলে আমার আলটিমেটলি কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। আর কস্ট অফ প্রোডাকশন যদি বেড়ে যায় তাহলে আমার প্রফিট হবে না, কম প্রফিট হবে, কম প্রফিট হবে, আগের তুলনায় কম প্রফিট হবে বা লস হবে। ঠিক আছে তো এটাই বলে তাহলে সেই দ্রব্যের উৎপাদন ব্যয় বেড়ে যায়, ফলে মুনাফার হারের পরিবর্তন হয়, মানে প্রফিটের চেঞ্জ হয়ে যাবে। আবার উৎপাদক অনেক সময় ওই দ্রব্যের উৎপাদন কমিয়ে দেয়, এবং উৎপাদক অনেক সময় ওই দ্রব্যের উৎপাদন কমিয়ে দিয়ে অন্য দ্রব্যের উৎপাদন বাড়িয়ে দেয়, বলছে না এটা তৈরি করতে আর প্রচুর খরচা, এটা উৎপাদন করবো না, কম তৈরি করবো। ঠিক আছে তো, ফলে যোগান পরিবর্তিত। 3 নম্বর পয়েন্ট, সময়ের পয়েন্ট আমি আগের দিন বোঝাইও নি, বলছি না সময় পয়েন্ট, তাই এখানে লেখা আছে একটু পড়ে নে। সময় আগের দিন আমি অ্যানালাইসিস করিনি। ঠিক আছে, বলছে অতি স্বল্পকালীন সময়ে, ঠিক আছে, বলছে অতি স্বল্পকালীন সময়ে কিছু কিছু দ্রব্যের যোগান স্থির থাকে, যেমন পচনশীল দ্রব্য দেখবি তুই এমন কিছু জিনিস আছে না ওর যোগান তুই বেশি রাখবি না, মানে এমন কিছু প্রোডাক্ট আছে যেমন এই সমস্ত প্রোডাক্ট তুই বেশি করে যোগান দিয়ে রাখিস, প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে। এরকম বহু প্রোডাক্ট থাকে, হ্যাঁ অনেকে পাউডার নষ্ট হয়ে যাবে। তাই এইগুলোকে বলে পচনশীল দ্রব্য, যেগুলো পচে যায়, যে সমস্ত দ্রব্য। তবে দীর্ঘকালীন সময় উৎপাদনের মাত্রার পরিবর্তন করা যায় বলে ওই সময়ে, তার মানে কি সময়টা একটা শর্ট টার্ম হয়, একটা লং টার্ম হয়। শর্ট টার্মে তোর যোগানটা কি হচ্ছে, শর্ট টার্মে যোগানটা স্থির থাকছে, আর লং টার্মে কি হচ্ছে, উৎপাদনের মাত্রার পরিবর্তন করা যায় বলে ওই সময় যোগানের পরিমাণ বাড়ানো। যেমন তুই ধর না, তুই যে কোনো জিনিসের ছাতা তৈরি করবি, ছাতা, আমব্রেলা, তারপর তুই বল এসি, ফ্রিজ, এইগুলো তুই তৈরি করলি এক সময়, যদি বিভিন্ন সময় বিক্রি করতে পারবি। তো এটা সময়ের এক্সাম্পল দিয়েছে, মানে এই পয়েন্ট আমার খুব ভালো লাগেনি। এই জন্য আমি আগের দিন ইংলিশে যে কটা পয়েন্ট লিখেছি, মানে সবকটা টপ ক্লাস পয়েন্ট, মানে একদম পুরো ইম্পর্টেন্ট পয়েন্ট তুলছে, একদম ইম্পর্টেন্ট পয়েন্ট তুলছে। ঠিক আছে তো, 5 নম্বর পয়েন্ট কি বলেছে, দ্রব্যের প্রকৃতি। এটা ভালো পয়েন্ট। বলছে পুনরায় উৎপাদনযোগ্য দ্রব্যের ক্ষেত্রে যোগান পরিবর্তনীয় হয়। এক্সাম্পল দেখ, যেমন যে সমস্ত দ্রব্য পুনরায় উৎপাদন করা যায় না, ঠিক আছে, পুনরায় উৎপাদন করা যায় না। যেমন ধর আমি একটা এক্সাম্পল বলছি, এখানে লেখা আছে এক্সাম্পল, উদাহরণ লেখা আছে মোনালিসার চিত্র, ওটা কি আর উৎপাদন করতে পারি? যতই টাকা দিস আর মোনালিসার চিত্র তো আর উৎপাদন হবে না। ঠিক আছে তো, এই জিনিসের উৎপাদন করতে হয়। যেমন ধর রবীন্দ্রনাথ যে সমস্ত ছবি এঁকেছে হাত, ঠিক আছে তো ওইগুলো কি আর টাকা দিলেও কি উৎপাদন করা যাবে? না, করা যাবে। তো এটা হচ্ছে একটা দ্রব্যের প্রকৃতি, এটা আমি আগের দিন লেখাইনি। এগুলো একদম ইজি পয়েন্ট, এগুলো আর লেখাইনি। আমি লিখেছিলাম আগের দিন কারিগরি অবস্থা, এটা লিখেছিলাম, মানে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কারিগরি অবস্থা কি বলেছিলাম, কারিগরি অবস্থাটা কি, টেকনোলজি। আজকে তুই যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করছিস, তো টেকনোলজি যদি অ্যাডভান্স টেকনোলজি হয়, আজকে ধর আমি কোনো একটা পেন তৈরি করছি, একটা পেন তৈরি করতে গেলে কিসের মধ্যে তৈরি করতে হয়? পেন মেশিনে তৈরি করতে হয়। তাহলে তোর টেকনোলজি যদি অ্যাডভান্স হয় তাহলে তোর কি হবে জানিস তো, কস্ট অফ প্রোডাকশন কম হবে। তোর টেকনোলজি যদি ভালো হয়, তোর অ্যাডভান্স টেকনোলজি যদি ইউজ করিস, তাহলে কি হবে, যেমন আগেকার দিনে কি হতো, হাতে কাজ করা হতো, হাতে কাজ করলে খরচা বেশি হতো, কিন্তু মেশিনে কাজ করলে অনেক তাড়াতাড়ি ফাস্ট কাজ হবে, অনেক কাজ ফাস্ট হবে, এক্ষেত্রে খরচা কম হবে।
খরচাটা অনেক কমে যাবে, ঠিক আছে। আর তোর মেশিন যদি টেকনোলজি অ্যাডভান্স হয় তাহলে তোর বিজনেসের জন্য যথেষ্ট ভালো। আর টেকনোলজি যদি কি মানে অ্যাডভান্স না ব্যাড ডেটেড হয়, মানে অনেক দিনের পুরোনো দিনের টেকনোলজি ইউজ করি, মানে তোর ট্র্যাডিশনাল আগেকার দিন যে সমস্ত ইউজ করা হতো, ঠিক আছে, তো তাহলে কি হবে, তোর কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। কারণ তুই সমস্ত যে কোনো বিজনেসম্যান চেষ্টা করে তার বিজনেসে অ্যাডভান্স টেকনোলজি ইউজ। তো এটা হচ্ছে কারিগরি অবস্থা। আর একটা পয়েন্ট এখানে দেয়নি যেটা আমি বলছিলাম, সেটা কি এক্সাইজ ডিউটি আর সাবসিডি। আগের দিন বলেছিলাম জানিস এক্সাইজ ডিউটি কি বলেছিলাম, এক্সাইজ ডিউটি আর সাবসিডি দুটো পয়েন্টই বুঝিয়েছিলাম, এটা আদার ফ্যাক্টরের মধ্যে ছিল। এক্সাইজ ডিউটি মানে এটা জানি, এক্সাইজ ডিউটি জানি, হোয়াট ইজ এক্সাইজ ডিউটি আগের দিন বলেছিলাম। এটা হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স, এটা হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। আগামী দিনে যখন তোরা ট্যাক্স পড়বি, ঠিক আছে, ট্যাক্স যখন পড়বি ফোর্থ সেমিস্টারে, হ্যাঁ ফোর্থ সেমিস্টারে ট্যাক্স থাকবে তোদের, থার্ড সেমিস্টারও থাকবে, ফোর্থ সেমিস্টারও থাকবে। ইনডাইরেক্ট ট্যাক্স ফোর্থ সেমিস্টারে থাকবে। এক্সাইজ ডিউটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। আমার দেশে যদি কোনো প্রোডাক্ট তৈরি হয় তার উপর একটা এক্সাইজ ডিউটি হয়, বুঝতে পারলি? বুঝতে পারছি এক্সাইজ ডিউটি নাম শুনেছিস? আমি তোকে বলছি এক্সাইজ ডিউটি কোনো প্রোডাক্ট যদি আমার দেশে কোনো প্রোডাক্ট তৈরি হলো, কোনো প্রোডাক্ট যদি তৈরি হয় তারপর এক্সাইজ ডিউটি হয়, তারপর এক্সাইজ ডিউটি চাপাবো, ঠিক আছে, এক্সাইজ ডিউটি চাপাবে। তাহলে আজকে সরকার যদি ট্যাক্স বাড়িয়ে দেয়, তাহলে যারা প্রডিউসার আছে ও প্রোডাকশন করার মতো অত ইন্টারেস্ট দেখাবে, মানে একটা কমন ব্যাপার, ট্যাক্স যদি বাড়িয়ে দেয়, ঠিক আছে, তার মানে সরকার যদি ট্যাক্স বাড়িয়ে তুই আস্তে আস্তে চেষ্টা করি সাপ্লাইটা কম হবে। আর একটা কি সাবসিডি, সাবসিডি মানে কি, মানে তোরা তো নাম শুনেছিস সাবসিডির বেঙ্গলি টার্ম শুনেছিস, সাবসিডি জানতে হবে তোকে। সাবসিডি মানে আচ্ছা সাবসিডি করার আগের দিন একটা কথা বলেছিলাম, সেজের ফুল ফর্ম বলবে বল, আগের দিন বললাম তো সেজের ফুল ফর্ম কি। সেজ দেখে বলার জন্য কোনো লাভ নেই। সেজের বলেছিলাম স্পেশাল ইকোনমিক জোন। সেজের ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, মানে ইকোনমিকের দিক থেকে যারা অনেকটা পিছিয়ে আছে। এরকম অনেক স্টেট আছে মানে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, যেমন তেলেঙ্গানা, ঠিক আছে, তেলেঙ্গানা কিন্তু অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, মিজোরাম পিছিয়ে আছে, ওয়েস্ট বেঙ্গলকেও বলা হয় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, ঠিক আছে। তো তো এরকম অনেক স্টেট আছে যে তোমার অর্থনৈতিক ইকোনমিক্স এর দিক থেকে পিছিয়ে আছে। তো গভর্নমেন্ট কি করে, সেই সমস্ত জায়গায় গভর্নমেন্ট সাহায্য করতে এগিয়ে আসে। তো বলছে তুমি কোনো প্রোডাকশন করো, তুমি কিছু প্রোডাকশন করো, আমি তোমাকে সাবসিডি দেবো, সাবসিডি দেবো। তাহলে যদি তুই যে প্রোডাক্টটা তৈরি করি সেই প্রোডাক্টের সাবসিডি যদি বেশি হয়, তাহলে তুই প্রোডাক্টটা তৈরি করার পেছনে খুব ইন্সপায়ার হবে, মোটিভেট হবে, ঠিক আছে। তো এই লেখা আছে, আর কিছু লেখা নেই, এই পয়েন্ট এখানে লেখা নেই। আমি আগের দিন যে ইংলিশে এইটুকু বুঝিয়েছিলাম, এইটুকু পয়েন্টই বুঝিয়েছিল, ঠিক আছে। তার বাংলাটা এটা বলে দিলাম, সবাই দুটোই বলে দিলাম।